আজকে আমাদের ক্লাস নাম্বার 11। তোমরা আমাকে অনেকেই বলছিলে প্রিসিজ রাইটিং এর ক্ষেত্রে প্রবলেম হচ্ছে। তো এই প্রবলেমটা হবে না, হ্যাঁ, একটু অভ্যাস করতে হবে, হয়ে যাবে। বাকি তোমাদের খাতা যখন দেখছি সেখানে মোটামুটি ঠিকঠাক লিখছো। প্রথম মক টেস্টের খাতা যেহেতু, তো সেহেতু বুঝতেই পারি যে একটু প্রবলেম থাকবে। এই ক্লাসে অর্পিতা আছো? অর্পিতা, অর্পিতার প্রথম মক টেস্টে সব থেকে বেশি ও পেয়েছে হচ্ছে 70/100। হ্যাঁ, অর্পিতা বয়াল বোধ হয়। আমি ওর খাতাটাকে একটা লাইক রিয়াক্ট দিয়ে রাখবো, তোমরা একটু দেখে নেবে। চলো, প্রিসিজ করার জন্য যে জিনিসটা কয়েকদিন পরে বলতাম সেটা এখনই বলছি। সেন্টেন্স কন্ডেন্সিং শিখতে হবে আমাদের। এবার কথা হচ্ছে সেন্টেন্স কন্ডেন্সিং বিষয়টা কি। এই সেন্টেন্স কন্ডেন্সিংকেই আমরা ওই যে বলি না, জয়নিং করা সেন্টেন্স। অর্থাৎ যে কোনো সেন্টেন্সকে, কমপ্লেক্স সেন্টেন্সকে, একাধিক সেন্টেন্সকে যখন আমরা জয়েন করব সিম্পল সেন্টেন্সে, সেটাই হচ্ছে কন্ডেন্সিং। সেন্টেন্স কন্ডেন্সিং এর অনেক নিয়ম আছে, অনেক নিয়ম। তো যাই হোক, এটার জন্য ডেডিকেটেড ক্লাস হবে সেন্টেন্স কন্ডেন্সিং এর, যেখানে প্রত্যেকটা গ্রামারের টপিক নিয়ে আলোচনা হবে ধরে ধরে। এখন আমি তোমাদের কতগুলো এই সেন্টেন্স কন্ডেন্সিং করাতে দেব। অর্থাৎ আমি বড় বড় কতগুলো সেন্টেন্স বলবো, সেগুলোকে জয়েন করতে হবে। হ্যাঁ, তারপর গিয়ে আমরা আমাদের আজকে যে প্রিসিজ রাইটিং সেখানে যাব। ওকে, চলো সবাই স্যার, লেখার জন্য প্রস্তুত? হ্যাঁ বলো। স্যার আপনার কথা না ইকো হচ্ছে, মানে এটা কি শুধু আমারই প্রবলেম হচ্ছে না বাকিদেরও হচ্ছে বুঝতে পারছি না, কিন্তু কথাটা ইকো হচ্ছে আপনার। হ্যাঁ, ইকো হচ্ছে। আচ্ছা, ইকো হচ্ছে, তার মানে মোবাইল ফোনটা। না না, না ক্লিয়ার স্যার, ইকো দাদা, তো কোনো হচ্ছে না স্যার। অসুবিধা হচ্ছে না না। স্যার, আমাদের তো স্যার কোনো ক্লিয়ার অসুবিধা আসছে। হচ্ছে না। না না স্যার, কোনো কোনো ইকো অসুবিধা হচ্ছে হচ্ছে না না। স্যার। উম, তাহলে কি আরেকবার জয়েন করবো লিফটে? না না, দাঁড়াও, আমার পাশে মোবাইল খোলা রয়েছে তো, এই জন্য মোবাইলও আজকে আমি নিয়েছি। হ্যাঁ স্যার, ইকো হচ্ছে। দেখি তো এটা দাঁড়াও, না হেডফোন। স্যার, আমার হচ্ছে ইকো। এক মিনিট। যাদের ইকো হচ্ছে তারা ইয়ারফোন নিয়ে শুনছে মনে হয়। না না, ইয়ারফোন নেই, এমনি। আচ্ছা দেখো, আর ইকো হবে না। আমি তো ইয়ারফোন নিয়ে আছি, তো শুনতে পাচ্ছি তো ঠিকঠাক, ইকো হয়নি। আর ইকো হচ্ছে? না স্যার, না আর বন্ধ হচ্ছে নেই। হচ্ছে না। না স্যার, না স্যার, এবার ঠিক আছে। হ্যাঁ, আর ইকো হবে না। এটাই আমার ফোনটাতে আমি ওই ওয়াইফাইটা মানে কি বলে, ওয়াইফাই বলছি, হেডফোনটা কানেক্ট করে নিলাম। আমার ফোনটা পাশে রয়েছে তো, যেহেতু আজকে আমার আনসার শুনতে হবে সবার থেকে, সেই জন্য আমি ফোনেও জয়েন করিয়ে রেখেছি, যাতে আমি নামগুলো বলতে পারি, তোমাদেরকে দেখতে পারি কে কি বলছে। আগের দিন যেরকম সমস্যা হয়েছিল ওইটি যাতে না হয় আজকে, ওই জন্য। এই জন্য ইকো পাচ্ছিলে, এখন ইকো পাবে না। হ্যাঁ, আচ্ছা সবাই লেখার জন্য প্রস্তুত? সেন্টেন্স কন্ডেন্সিং আগে আমি কয়েকটা অভ্যাস করি, তারপর গিয়ে আমাদের প্রেসিতে যাব আজকে। ওকে, আচ্ছা, সবার স্যার, উদ্দেশ্যে আরেকটা মক কথা টেস্টে বলি। পাইনি আমি রেজাল্টটা। হ্যাঁ দেবো ভাই, আজকে রাতে দেবো, ঠিক আছে। ও ঠিক আছে, আমি খুঁজছিলাম, ওখানে দেখতে পেলাম না, তো ওই জন্যই বললাম। হ্যাঁ হ্যাঁ, তো যাদের যাদের পাওনি মক টেস্ট রেজাল্ট আজকে রাত্রে পাবে। আচ্ছা, লেখো দেখি আগে। দ্য ওল্ড ম্যান হু লিভস নেক্সট ডোর, দ্য ওল্ড ম্যান who lives next door is very kind. The old man who lives next door
is very kind. Full stop. He always helps the poor people. He always helps the poor people who live in our locality. Who live in our locality. Full stop. স্যার একবার বলবেন? শুরু থেকে না স্যার, ভেরি নেক্সট ডোর ভেরি ওইটার পর থেকে। আচ্ছা, নেক্সট ডোর ভেরি কাইন্ড দাদা, বলে Very দিচ্ছি, kind. তোমাকে কষ্ট করতে হবে না। ইজ ভেরি কাইন্ড। তারপর হি অলওয়েজ হেল্পস দ্য পুয়ার পিপল হু লিভ ইন আওয়ার লোকালিটি। হয়েছে? দ্বিতীয়টা বলবো? হ্যাঁ স্যার। দ্বিতীয়টা লেখো। হ্যাঁ স্যার। লেখো দ্য স্যার বয়। মাঝে কি স্পেস দেবো? না না না, এক নাম্বার বললাম আমি। মানে বুঝতে পারছো আমি কি করাচ্ছি তোমাদের? তোমাদের আমি সেন্টেন্স কন্ডেন্সিং করাচ্ছি। অর্থাৎ যেখানে স্যার এই দুটো সেন্টেন্সকে জয়েন করতে হবে। হ্যাঁ, দুটো সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স ছোট ছোট সেন্টেন্সে জয়েন করতে হবে আর কি। বোঝা গেল? তাহলে এক নাম্বারটা বললাম। এবার মাঝখানে ওটাকে ট্রান্সলেট করার মতো, সরি, ট্রান্সফর্ম করার মতো জায়গা রেখে 2 নাম্বার লেখো দ্য বয় হু ওয়াজ ইনজিয়ার্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট। দ্য বয় হু ওয়াজ ইনজিয়ার্ড। বানান না জানলে জিজ্ঞেস করবে। এই আমি দেখলাম কয়েকজনের খাতাতে টাইটেলের মধ্যে বানান ভুল লিখে রেখেছো। তো টাইটেলের মধ্যে বানান ভুল লিখলে হবে না কেন? প্রত্যেকের খাতাতে মার্ক করে দিয়েছি যার যেখানে প্রবলেম আছে। ওকে, তোমরা একবার সবাই অর্পিতা বয়ালের খাতাটাকে একবার দেখবে। এখন কথা হচ্ছে একটুখানি বলে দিই, যখন এক্সামিনার খাতা চেক করেন তখন তার একটা মাইন্ডসেট থাকে কি, প্রথমত খাতাটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, 2 স্পেলিং মিস্টেক চোখে বাজছে কিনা, 3 গ্রামার ইউজ সঠিক করেছে কিনা। এই 3টে জিনিস যদি এক্সামিনারের প্রথম প্রশ্নের উত্তর দেখতে দেখতে মনে হয় যে হ্যাঁ এ গ্রামাটিক্যাল ঠিকঠাক ইউজ করেছে, তারপর কিন্তু তার মার্ককে আর ঠেকাতে পারবে না। যার কারণে এই জন্যই আমি বলছি যে তোমাদের যখন লেখার স্টার্টিংটা যখন হবে মক টেস্টগুলোতেই অভ্যাস করবে কিন্তু এটা। হ্যাঁ, আমাদের বলেছি আমি টোটাল 15টা মক টেস্ট হবে। তো এই মক টেস্টগুলোতেই এটা যেন অভ্যাস হয়ে যায় আমাদের। বুঝতে পারলে? চলো। The boy who was injured in the accident has been taken to the hospital. Has been taken to the hospital. The boy who was injured in the accident has been taken to the hospital. Full stop. 3 নম্বর, he worked hard. He worked hard so that এটা কি একসাথে লিখবো স্যার? 3 নম্বর বললাম আমি। এটা তো একটাই সেন্টেন্স হলো আগের। সেকেন্ডেরটা তো একটাই সেন্টেন্স। আরে বাবা হোক না, সেন্টেন্স কন্ডেন্সিং। একটা সেন্টেন্স হোক, দুটো চারটে সেন্টেন্স হোক, কোনো ব্যাপার নেই। ক্লজ আছে তো আলাদা আলাদা। ছোট করতে হবে, এটা হলো কথা। কন্ডেন্স করতে হবে সেন্টেন্সকে। ওকে, ঠিক আছে। যে কোনো উপায়ে এটাকে ছোট করতে হবে, সেটাই আমরা আজকে শিখছি। তারপর যেন কি বললাম 3 নম্বরে? He worked hard so হ্যাঁ, he worked hard so that he might succeed in the examination. He worked hard so that he might succeed in the examination. Full stop. সাকসিড স্পেলিংটা একবার বলুন তো। SUCCEED. SUCC সত্যম। সত্যম চক্রবর্তী ক্লাস জয়েন করার টাইম
আজকে যেহেতু আমার ফোনে ওপেন রয়েছে সেই কারণে জয়েন করাতে পারলাম। না স্যার, সরি স্যার, আমার একটু বাইরে গেছিলাম, আমি আস্তে আস্তে দেরি হয়ে গেল। ঠিক এইটার জন্য আমি বলছি যখনই আমি ক্লাসের লিংক দিচ্ছি একবার হোয়াটসঅ্যাপ ওপেন করে লিংকে জয়েন করে তারপর তুমি লিভ নিয়ে নাও। পরে যে কোনো একবার জয়েন করা হয়ে গেলে যখন খুশি তখন তুমি ক্লাস জয়েন করতে পারবে। হ্যাঁ ওকে হ্যাঁ স্যার, ওটাই করা হয়। আজকে টাইমটা একটু হ্যাঁ হ্যাঁ দেরি হয়ে গেল, দিয়ে আমি ওকে করতে ঠিক আছে পারিনি। স্যার সরি স্যার, সরি। ঠিক আছে। স্যার বলছি যে ওই ডব্লিউবিসিএস এর যে প্রিলি সেকেন্ড পরীক্ষাটা নিয়েছিলেন ওটার কি আনসার দেওয়া হয়েছে? না 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 ওটার আনসার কি দেইনি, ওটা আমি আজকে রাতে দেবো। হ্যাঁ ঠিক আছে স্যার। হ্যাঁ সেকেন্ড মক টেস্টের আনসার কিটা দেবো আজকে। তোমাদের থার্ড মক স্যার টেস্ট কিন্তু আজকে ডব্লিউবিসিএস এর দিয়ে দিয়েছি। এটা, ওকে হ্যাঁ স্যার আমি একটা বলতে চাচ্ছিলাম, বলছিলাম যে ডব্লিউবিসিএস এর ব্যাচে কি জয়েন হওয়া যাবে স্যার? হ্যাঁ জয়েন হয়ে যাবে, হোয়াটসঅ্যাপে মেসেজ করবে ভাই। চল আচ্ছা ঠিক। 3 নম্বরে স্যার আমি মেসেজ করেছিলাম এই রিগার্ডিং, আপনি কোনো রেসপন্স করেননি। ভাই আমি যদি তোমাদেরকে আমার প্রেজেন্ট করে আমার হোয়াটসঅ্যাপ লিস্টটা দেখাতে পারতাম তাহলে বুঝতে। আরেকবার পাঠাও প্লিজ। ঠিক আছে স্যার, ঠিক আছে কোনো ব্যাপার আমিও না। একবার পাঠাইছিলাম স্যার, কোনো উত্তর পাই নাই সরি ডব্লিউবিসিএস এর ফর দ্যাট, ব্যাপারে। আরেকবার পাঠাও। এই যে তোমরা বললে আরেকবার পাঠাও। স্যার আমিও পাঠিয়েছিলাম, আপনি বলেছিলেন আপনি ক্লাসে উত্তর দেবেন। হায় ভগবান, একবার তার ঠিক আছে আমি দেখছি। বলছি স্যার, আপনি ক্লার্কশিপের জন্য যে প্রশ্নগুলো দিচ্ছেন সে মানে মকসেট 1-2, হ্যাঁ আমার এই কদিন একটু শরীরে প্রবলেমের জন্য, কোনো সমস্যার জন্য আমি করতে পারিনি। স্যার বিষয় হচ্ছে প্রশ্নগুলো স্যার কোন গ্রুপে দিচ্ছেন? ও তোমাদের জিএস গ্রুপে দেওয়া হয়নি না? না। ঠিক ঠিক আমি আজকে দিয়ে দিচ্ছি ক্লাসের শেষে। হ্যাঁ হ্যাঁ স্যার, এটা মানে মেন গ্রুপে দিয়ে দিলে একটু সুবিধা হতো। ঠিক ঠিক ক্লাসের শেষে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ স্যার ঠিক চলো আছে। চলো এই কোথায় কি বলছিলাম আমি? হি স্যার হয়ে 4 গেছে নম্বরটা দাদা, সেন্টেন্স কমপ্লিট, এবার 4 নম্বর হবে। 4 নাম্বার। ওকে লেখো, when the sun set, comma, when the sun set, comma, the farmers stopped their work. When the sun set, S-E-T, when the sun set, the farmers, F-A-R-M-E-R-S, the farmers stopped their work. Their বলেছি কিন্তু, হ্যাঁ T-H-E-I-R। স্যার এটা একবার আরেকবার পুরোটা বলবেন স্যার, একটু মিস হয়ে গেল। হ্যাঁ when the sun set, comma, the farmers stopped their work. ফুল স্টপ। তারপরে 4 নম্বর লেখো, although he was poor, although he was poor, comma, he was honest and hardworking. Although, although, A-L-T-H-O-U-G-H, although he was poor, comma, he was honest and hardworking. Although he was poor, comma, he was honest and hardworking. ফুল স্টপ। তারপরে he is a man who always tells the truth. He is a man who always tells the truth. He is a man who always tells the truth. Full stop. The teacher, next one, the teacher punished the boy. The teacher punished the boy because he was late. The teacher punished the boy because he was late. The teacher punished the boy because
He was late. Full stop. লেট বানানটা বলেন তো স্যার। Late. Late. আচ্ছা Next one. The soldiers. SOLDIERS. The soldiers who fought bravely. Fought বানানটা হচ্ছে FOUGHT. The soldiers. স্যার সোলজার মানে বলুন স্যার। SOLDIERS. 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 The soldiers who fought bravely were rewarded by the king. The soldiers who fought bravely were rewarded by the king. Full stop. Next one. He did not come to school. He did not come to school as as he was suffering from fever. He did not come to school as he was suffering from fever. স্যার ফিভার বানানটা একটু বলুন। FEVER. 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 স্যার সাফারিং বানানটা একটু বলবেন? SUFFERING. SUFFERING. Suffering from fever. Full stop. Next one. The teacher asked the boy. ASKED. The teacher asked the boy to আচ্ছা এরম লেখো, বয় না লিখে এরকম লেখো। The teacher asked the students. The teacher asked the students to be attentive in the class. The teacher asked the students to be attentive. ATTENTIVE. Attentive in the class. The teacher asked the students to be attentive in the class. Full stop. Next one. দাদা বলছি একবার রিওয়ার্ডেড বানানটা একবার বলো না। REWARDED. 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 আর দাদা ওইখানে যে কিংটা আছে, কিং এর কি কেটা বড় হাতের লিখবো, মানে ক্যাপিটালে লিখবো? Small. হ্যাঁ, তারপরে লিখো। If you do not work hard, comma, you will not pass the examination. You will not pass the examination. আমি আজকে দেখতে পাচ্ছি কে কে ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছে। If you do not work hard, comma, you will not pass the examination. Full stop. স্যার পাঁচটা হবে স্যার, ইডি হবে শেষে। উইল আছে না, তো উইল থাকলে ইডির প্রশ্নই ওঠে না। ইউ ও আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম। পাস দ্য এক্সামিনেশন। হ্যাঁ, ওকে, বেশ করো। এই কয়েকটা সেন্টেন্সকে কনডেন্স করো, বড় থেকে ছোট করে ফেলো। স্যার ওখানে স্যার 2 নাম্বারটাতে বলেছিলেন না ইনজুয়ার্ড, এই স্পেলিংটা একটু বলে দেবেন? INJURED. আরেকটা স্যার, Injured. আরেকটা স্যার বললেন অন দ্য রোড, এটা একটু বলুন না পুরো স্পেলিংটা। হ্যালো, বলো, শুনছি। বলছি স্যার 1 নম্বরটা আমি স্যার বুঝতে পারিনি, একটু বাইরে ছিলাম, একটু কাকুই বলতে বলুন। আচ্ছা, 1 নম্বরের প্রশ্নটা। The old man who lives next door is very kind. Man Who lives next door is very Who kind. who lives Next door. আচ্ছা নেক্সট ডোর Is আচ্ছা, very kind. আচ্ছা ইজ ভেরি কাইন্ড, না কিছু নাই তো? হ্যাঁ, he always ফুল স্টপ হুম। দিয়ে। হ্যাঁ full stop দিয়ে।
হি He অলওয়েজ always helps the poor হেল্পস দ্য পুয়ার people পিপল who live, হু লিভ live হ্যাঁ in our locality. ইন আওয়ার লোকালিটি, ব্যাস ওকে। আর কি আছে? স্যার 5 নাম্বারটা যেটা বললেন না, অলদো হি ওয়াজ পুয়ার, এটা কি বললেন? পুয়ার স্পেলিংটা কি? POOR? হ্যাঁ, POOR। ওকে স্যার, ঠিক। ওকে, এগুলোকে কনডেন্স করতে হবে। হ্যাঁ, প্রথম সেন্টেন্সটাকে কনডেন্স করতে হবে। দাদা তুমি কি ধরবে স্পেসিফিক্যালি কাউকে হ্যাঁ কাউকে হ্যাঁ, আমি নাকি? বলতে বলবো, এই জন্য তোমরা করো। আমি 5 মিনিট সময় দিচ্ছি। 10টা দেওয়া আছে না? তো একটু ভাবো, নিজেদেরটা লেখো। স্যার 11টা দেওয়া আছে তো? 11টা তাহলে করো। দাদা প্রেসির মতোই কন্ডেনসেশন করব নাকি প্রপার গ্রামাটিক্যালি কন্ডেনসেশন করব? মোদ্দা কথা হচ্ছে যে বড় ভাবনাটাকে ছোট্ট করে আমায় বলতে হবে। আচ্ছা বেশ। চলো, অনেক কিছু করতে হবে আজকের ক্লাসে আমাদের। আজকে আমি এই 10টা এক্সাম্পল দিয়ে এটা দেখার চেষ্টা করছি যে আমরা কতদূর কি করতে পারি। তুহিন, মাইক অন করো। বাকিরা বাকিদের মতন করতে থাকো। তুহিন, মাইক অন করো। তুহিন সাহা। হ্যাঁ স্যার। হ্যাঁ বলো, প্রথমটা কি করেছো? আমি লিখেছি দ্য কাইন্ড ওল্ড ম্যান অফ আর নেবারহুড হেল্পস দ্য লোকাল পোর পিপল। আমাকে বোঝাও, সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, কি দিয়ে কি করলে? দ্য কাইন্ড ওল্ড ম্যানটা হচ্ছে সাবজেক্ট, হুম। দ্য কাইন্ড ওল্ড ম্যান অফ আর নেবারহুড, যেহেতু বলেছে নেক্সট ডোর, সেই হিসাবে নেবারহুড করেছি। অফার তিনি অফার লিখেছো? হ্যাঁ না ইন করবো স্যার? না, অফার অফার নেভার বলেছো তো? অফ আর নেবারহুড লিখেছি স্যার। অফার নেভারহুড, ভেরি গুড। তাহলে এখানে অফারটা ভার্ব হয়ে গেল না? অফার মানে কি? কাউকে কিছু দেওয়া, অফার না করা। অফ আওয়ার লিখেছি স্যার, অফ আওয়ার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অফ আওয়ার, আচ্ছা বেশ। হেল্পস দ্য লোকাল পোর পিপল তাই লিখেছি। আচ্ছা, হ্যাঁ মোটামুটি ঠিক আছে। ঠিক আছে, মাইক অফ করো। তাপস গড়াই, মাইক অন করো। তুমি কি লিখলে? হ্যাঁ স্যার। তুমি কি লিখলে?
স্যার ওই 1 নম্বরটাই। হ্যাঁ 1 নম্বরটাই। দ্য ওল্ড ম্যান নেক্সট ডোর is kind and he always helps the poor in our locality. and এর ব্যবহার করবে না। and এর ব্যবহার করলে তো কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। and বাদ দিয়ে কিছু করা যায় কিনা একবার ভাবো। অফ করো মাইক। তাহলে স্যার অ্যান্ডটা বাদ দিয়ে দিলেও তো ওটা হবে। হ্যাঁ বলো কি লিখেছো? দ্য ওল্ড ম্যান নেক্সট ডোর হুম is very kind, হুম always helping the poor people in our locality, কমা দিয়ে। পার্টিসিপলের ব্যবহারটা আগের দিন আমরা ক্লাসে পড়েছিলাম কিন্তু, ঠিক আছে? স্যার আগের দিন আমি হ্যাঁ সাবজেক্ট ভার্বের তাড়াতাড়ি- জায়গাটা গড়বড় হয়ে গেল। আচ্ছা ঠিক আছে দেখছি, মাইক অফ করো। তারপর কি আছে? তানিয়া ফারহিন, মাইক অন করো। তানিয়া ফারহিন প্রথমটা কি The করেছে? kind old man, হুম the kind old man in the next door offer neighborhood in our locality. আচ্ছা অফ করো মাইক। সেন্টেন্স যেটা দেওয়া হয়েছিল সেটা একবার আমি পড়ি। দ্য ওল্ড ম্যান হু লিভস নেক্সট ডোর ইজ ভেরি কাইন্ড, ফুল স্টপ। এই বুড়ো লোকটা কোথায় বাস করে? আমার বাড়ির পাশের বাড়িতে, তাই তো? এই যে লিভস নেক্সট ডোর বলছে, নেক্সট ডোর মানে কি? আমার দরজার পাশের দরজা, মানে আমার পাশের বাড়িতে বাস করে। হি অলওয়েজ হেল্পস দ্য পুয়ার পিপল হু লিভ ইন আওয়ার লোকালিটি, এবং আমাদের লোকালিটিতে যারা গরিব মানুষ আছে তাদেরকে সে হেল্প করে। তাহলে এবার বলো তো দেখি, ওই লোকটা কি আমার পাড়াতে বাস করে কিনা, আমার লোকালিটিতে বাস করে কিনা? হ্যাঁ 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 করে। বাস করেন। এবং স্যার আমার লোকালিটিতেই যে সমস্ত গরিব লোক আছে তাদেরকে সে হেল্প করে। একদম স্যার বলুন। হ্যাঁ স্যার। তাহলে না, আমি জিজ্ঞেস করিনি তো সুমিত। তাহলে আমরা লিখতে পারি দ্য কাইন্ড ওল্ড নেইবার, দ্য কাইন্ড ওল্ড নেইবার হয়ে গেল এক কথায়। কোনটুকুনকে আমি কমপ্লিট করে ফেললাম, প্রথম লাইন ফিনিশ হয়ে গেল, দ্য কাইন্ড ওল্ড নেইবার। এবার সে কি করে? পুরো হেল্পস দ্য প্রথম পুয়ার। সেন্টটাকে একদম অলওয়েজ কথাটা জুড়ে দিয়ে লেখো, অলওয়েজ হেল্পস দ্য পুয়ার, ফুল স্টপ দাও। অলওয়েজ স্যার হেল্পস দ্য পুয়ার, ফুল স্টপ দাও। তাহলে মেইন, তাহলে ফাইনালি লাইনটা কি দাঁড়ালো একবার পড়ো, শুনবো তোমার কথা। দাঁড়াও একটু চুপ থাকো, পড়ো। The kind old neighbor always helps the poor. ভেরি গুড। দ্য কাইন্ড ওল্ড নেইবার অলওয়েজ হেল্পস দ্য পুয়ার। ওকে, এবার এই কথাটা যখন তুমি, মানে এই কথাটা যখন তুমি লিখছো, তখন তুমি তো বলছো যে দ্য কাইন্ড ওল্ড নেইবার অলওয়েজ হেল্পস দ্য পুয়ার। তার মানে ইন আওয়ার লোকালিটিটাও কিন্তু এখানে গায়েব হয়ে গেল। বুঝতে পারছো কি বলেছি? হ্যাঁ দাদা স্যার। বলবো আমি কারণ একটা লেখার মধ্যে করেছিলাম তুমি যখন প্রতিবেশী বলছো, ওকে, হ্যাঁ হ্যাঁ স্যার। বলো। এই সুমিত বলো দেখি কি বলছিলে তুমি? স্যার আমি বলছিলাম কৃষ্ণবাবু। বলো, বলছিলে, কে বলছিলে বলো? আমি স্যার বলেছিলাম যে বিং কাইন্ড দ্য ওল্ড ম্যান অলওয়েজ হেল্প দ্য পুয়ার পিপল লিভস নেক্সট ডোর ইন আওয়ার লোকালিটি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি, বিং কাইন্ড এর মানে দয়ালু হওয়ার জন্য, হ্যাঁ, সে সবাইকে হেল্প করতো। ঠিক আছে, আসলে এই সেন্সটা এখানে দরকার নেই। ওকে স্যার আমি কমা দিয়ে আমি বলবো একটা, স্যার হ্যাঁ বলো। বলছি বলছি আমি স্যার লিখেছি the kind old man leaves the next door in our locality all comma দিয়ে always helps the poor people. হ্যাঁ, আরেকবার বলো পিউ। The kind old man lives in our locality comma দিয়ে always helps the poor people. হ্যাঁ, এবার কমা দিয়ে মনে করছো সিম্পল সেন্টেন্স হইতে, তা কিন্তু হয়নি। হ্যাঁ, স্যার আমি একটা বলবো। একাধিক সাবজেক্ট একাধিক ভার্বে প্রয়োগ করলেই সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায়। হ্যাঁ অভিজিৎ বলো।
স্যার আমি এটা করেছিলাম, দি কাইন্ড ওল্ড ম্যান হেল্পস দ্য পোর পিপল অফ আওয়ার লোকালিটি। হ্যাঁ, তাহলে ওই যে আমার বাড়ির পাশের বাড়ি সেটা কোথায় গেল? স্যার আমি নেবার, হ্যাঁ, আচ্ছা তাহলে নেবারটা বাদ। ম্যানটাকে কেটে নেবারটা করে দাও। আচ্ছা দ্য কাইন্ড স্যার ওল্ড বলবো নেবার অলওয়েজ হুম হেল্পস দ্য পুয়ার। হয়েছে? হুম স্যার হ্যাঁ বলো। বলি স্যার, ওই দ্য নেইবারিং ওল্ড ম্যান ইজ ভেরি না, হেল্পফুল হয় টু না, দ্য লোকাল পুর। হয় না। তারপরে বল, নেইবারিং কেন দিবে? স্যার বলবো আমার? লোকেশ বলো, লোকেশ হাত তুলেছে। লোকেশ নস্কর। হ্যাঁ স্যার, আমি বললাম, ওটা তখন তুলেছিলাম, বন্ধ করে দিচ্ছি স্যার। হ্যাঁ বলো। স্যার আমি এক্ষুনি বললাম স্যার, আসলে ওইটাই ভুল হলো, ও যেটা বললেন না নেইবারিং, স্যার আমি বলি, ভুল, তখন হাত তুলেছিলাম বলবো বলে। আচ্ছা আচ্ছা, প্রথমা বলো। The very kind old man living next door helps the poor people living in our locality. না, দরকার নেই এগুলো করার। সেন্সটাকে করতে হবে। হ্যাঁ চলো নেক্সট ওয়ান ছেড়ে দাও, আর কাউকে এটা বলতে হবে না। 2 নম্বরটা কি আছে? 2 নম্বরটা The কি আছে? boy who was injured in the accident has been taken to the hospital. বেশ, এইটা বলো। আমি একবার বলি, দ্য বয় হু ওয়াজ ইনজিয়ার্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট হ্যাজ বিন টেকেন টু দ্য হসপিটাল। বলো। সেন্টেন্স স্যার কন্ডেন্সিং দাদা শব্দ বলবো? হচ্ছে। বলবো? দাঁড়াও 1 মিনিট, হ্যান্ড রেজ করে রাখো, যাকে যাকে ইচ্ছা হবে তাকে তাকে আমি বলতে বলবো। শ্রমিক বলো। হ্যাঁ স্যার, someone has taken the injured boy টু দ্য হসপিটাল। এবার ইনজিওরটাকে, এই অ্যাক্সিডেন্টটাকে কিভাবে বসাবো সেই জায়গাটা একটু আমার কনফিউশন হয়েছিল, আচ্ছা, কিন্তু আমার হ্যাঁ। খুব ভালো। এইটার জন্যই এই এক্সাম্পলগুলো আমি করাচ্ছি। হ্যাঁ, কতগুলো কথা বলার জন্য। হ্যাঁ, ভালো করে শোনো। যে ছেলেটি ইনজিয়ার্ড, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। সে ইনজিয়ার্ড, মানে অ্যাক্সিডেন্ট, যে কোনো অ্যাক্সিডেন্ট হোক, সেটা না হলে কি সে ইনজিয়ার্ড হতো? না স্যার। তাহলে এই অ্যাক্সিডেন্টের ইনজিওরও লিখবো, অ্যাক্সিডেন্টও লিখবো, তাহলে তাহলে আর প্রিসিজ করলাম আর কি, কন্ডেন্সার করলাম কি, বুঝতে পারছো তো জায়গাটা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে আমি ইনজিওর্ড বললেই অ্যাক্সিডেন্ট আমার কমন চলে এলো, ওটা লেখার দরকার নেই। তাহলে দেখি, স্যার আমি স্যার লিখেছিলাম, আরাধ্যা, আরাধ্যা বলো তো। the injured boy has been taken to the hospital by someone. আচ্ছা স্যার বলবো? আচ্ছা, এই যে বাই সামওয়ান, এটার কি কোনো দরকার আছে? না স্যার, দরকার নেই, কেটে দেবো। হ্যাঁ, কেটে দাও। তাহলে কি দাঁড়ালো? স্যার বলবো এটা? The দাঁড়াবে বাবা, injured আমি আমি তো লিখলাম ফোনটা দ্য ধরবো। ইনজিওর্ড বয় আমার আজকে has মোবাইল been taken খোলা to আছে সামনে, আমি জিজ্ঞেস করবো কাকে বলতে হবে না বলতে হবে। the injured boy has been taken to the hospital. আচ্ছা, হসপিটালে ভর্তি করার জন্য একটা শব্দ আছে যেটাকে ভার্ব করা যায়, সেই শব্দটা আমরা জানি কেউ? Admit. হসপিটালাইজ। হসপিটালাইজড। ভেরি গুড, ওইটা ব্যবহার করো না, হসপিটালাইজ ব্যবহার তাহলে করো। স্যার দ্য ইনজিওর্ড বয় ওয়াজ হসপিটালাইজড বললো। একদম, ব্যাস, সহজ কথা, আর কারোটা শুনবো না। দ্য ইনজিওর বয় হ্যাজ বিন হসপিটালাইজড, ফুল স্টপ। ভার্ব নিয়ে ছেড়াছাড়ি করবে না কিন্তু। দ্য ইনজিওর্ড বয় হ্যাজ বিন হসপিটালাইজড। ওকে, এই হ্যাজ বিন হসপিটালাইজডকে যদি ওয়াজ হসপিটালাইজড বা ইজ হসপিটালাইজড করো, তাহলেই কিন্তু টেন্স ভুল হয়ে গেল, বুঝতে পারলে? দ্য ইনজিওর্ড বয় হ্যাজ বিন হসপিটালাইজড, ফুল স্টপ। দেখো পুরো স্যার হসপিটালাইজড এ ZED? এসিডিও দিতে পারো, জেডিডিও দিতে পারো, দুটোই গ্রান্টেড। ওকে, হ্যালো স্যার, হ্যালো। বলো বলো। বলছি স্যার, বললেন ওয়াজটা দিলে ওটা মানে পুরো মানে ভুল হয়ে যাবে ওটা? ভুল হয়ে যাবে বলতে, এটা তো নিশ্চয়ই কোনো মানে একটা প্যারাগ্রাফের মধ্যেই থাকবে, তাই না বলো? আমরা হ্যাঁ এখানে সিঙ্গেল সিঙ্গেল সেন্টেন্স করছি, আদারওয়াইজ এটা তো কোনো না কোনো প্যারাগ্রাফে থাকবে।
তাহলে তার একটা কনটেক্সট হ্যাঁ থাকবে, তার একটা টেন্স ফ্লো থাকবে, সেটা নষ্ট হয়ে যাবে না? আচ্ছা বুঝেছো? আচ্ছা আচ্ছা মানে স্যার এটা যেমন স্যার আমি করেছিলাম যেটা বলেছিলাম এমনি করে দিয়েছিলাম দ্য ইনজিওর্ড বয় ওয়াজ টেকেন টু দ্য হসপিটাল। হ্যাঁ, তাহলে যেটা লাস্ট যে ইয়ে আমরা শুনলাম, দ্য ইনজিওর্ড বয় হ্যাজ বিন হসপিটালাইজড, এটুকুন বললে হয়ে গেল। হ্যাঁ তারপরেরটা বলো দ্রুত। দাদা বলবো? হ্যাঁ, কিন্তু আমি দেখতে পাচ্ছি না কেন কজন কি ক্লাসে আছে, এটা কি করে হলো? ও, আহ, তারপরটা আছে হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হি মাইট সাকসিড ইন দ্য এক্সামিনেশন, এই তো? হ্যাঁ দাদা হ্যাঁ স্যার বলছি, বলবো? বলো। হি ওয়ার্কড টু হার্ড টু সাকসেস ইন দ্য এক্সামিনেশন। ক্লিয়ার করো, আরেকবার বলো। হি ওয়ার্কড টু হার্ড টু সাকসেস ইন দ্য এক্সামিনেশন। ঠয়রসু টু বললে নাকি আবার? না, ওই টু 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 এর হ্যাঁ, যে টু ইউজটা হয় না, টুই ওটা হয়, বললাম। ওটা টুই হয়। ঠিক আছে, রিমেম্বার, টি ডাবল ও ইট ইজ টু, টি ও ইট ইজ ট। ওকে, আই এম গোয়িং টু স্কুল। হ্যাঁ, মানে এই টি ও এইখানে না টয়ের নিচে একটা হসনযুক্ত শব্দ আছে, বুঝতে পারলে? কাম টু মি, হ্যাঁ ওকে, কাম টু মি। সো এখানে টয়ের নিচে হসন, এই টু এর উচ্চারণ, আর এইটাকেই অ্যাকচুয়ালি আমাদের টু বলা উচিত। ঠিক আছে, টু নয়, টু। চলো, তুমি ঠিকঠাকই এগিয়েছো। একটা প্রশ্ন আছে স্যার। স্যার এখানে টু এর পর কি করে সাকসেস হবে, সাকসিড হবে তো? হ্যাঁ, সাকসেস তো হবে না, সাকসিড হবে। আচ্ছা, হ্যাঁ এটাই হ্যাঁ করেছি স্যার। হ্যাঁ, দেখি আর কৌশিক বলো তো দেখি, কৌশিক, কৌশিক He কি worked বলছো? hard to succeed in the examination. হি ওয়ার্কড হার্ড To টু succeed in সাকসিড, the examination. একদম সুন্দর, একদম সুন্দর হয়েছে। আর আমি ওইটাই হ্যাঁ, এটা যারা লিখেছো একদম সঠিক হয়েছে, হ্যাঁ, কনডেন্সড হয়েছে। হি ওয়ার্কড হার্ড টু সাকসিড ইন দ্য এক্সামিনেশন। ওকে, আচ্ছা, তারপরে 4 নম্বরটা, when the sun set the farmers stopped their work. এটা বলো কি কি করেছো? স্যার দ্য ফার্মার স্টপ দেয়ার ওয়ার্ক আফটার সানসেট। আচ্ছা, আরেকটা ওয়ার্ড কমিয়েছি দাদা এখান থেকে, শুধু দ্য ফার্মার স্টপড ওয়ার্কিং আফটার সানসেট। আচ্ছা, স্যার দ্য এখানে ফার্মার্স, ইন দ্য ইভিনিং করলে কি ভুল হয়ে যাবে? না, মানে সানসেট when- আছে, সানসেট রাখতে ডিউরিং পারো, ডিউরিং ইভিনিংও করতে পারো, ডিউরিং কোনো অসুবিধা নেই। কি করেছো আগে সেটা বলো। স্যার বলবো, বলো। দ্য ফার্মার্স স্টপ দেয়ার ওয়ার্ক ইন দ্য ইভিনিং। আচ্ছা, স্যার আমি এটা করছি দ্য সান হ্যাভিং সেট দ্য ফার্মার স্টপ দেয়ার ওয়ার্ক। হ্যাঁ, ঠিক ঠিক, ভালো, গত দিনের ক্লাসটা ভালো করেই দেখেছে। ঠিক, আমরা এটাকে এভাবেও করতে পারি, ওই যে শুরুতে যারা বললো ওদের মতন করে, দ্য ফার্মার্স স্টপড ওয়ার্ক at sunset. The farmers stopped আমি অ্যাডটাই করেছি, আফটার করিনি, work অ্যাডটা করেছি। at অ্যাড sunset. সানসেট। ওকে, এটা করলেও হবে। আবার the farmers stopped working at sunset, এটা করলেও হবে। ওকে, স্যার ইন দ্য ইভিনিং দিলে কি জিনিসটা সেন্সটা ঠিক আসছে না? হ্যাঁ আসছে, ইন দ্য ইভিনিংও দিতে পারো। তারপরেরটা তো বলো। তাহলে কি সেন্টেন্সটা ঠিক আছে হ্যাঁ, এটা, অবশ্যই ঠিক যেটা আছে, ঠিক আছে, ঠিক আছে। at sunset মিনিংই হচ্ছে ইন ইভিনিং। স্যার আমি যেটা স্যার করলাম ওটা আফটার এটা ঠিক সেটিং আছে? দ্য সান। দ্য সান হ্যাভিং সেট যেটা করলাম। হ্যাঁ, ঠিক আছে, হবে। কিন্তু ওই আমাদের এখানে কনডেন্স করা না, দ্য সান হ্যাভিং সেট, হ্যাঁ, দ্য ফার্মার্স স্টপ দেয়ার ওয়ার্ক, তাহলে আমাদের ওই যে দ্য সান সেট, এটা তো হোয়েন দ্য সান সেট, একটু শব্দ তো কমাতে পারছি না, বরঞ্চ আর একটা বেড়ে যাচ্ছে, তাই না? আমরা শব্দও একটু কমাতে চাইছি, এবং মানে
ঠিকঠাকও মিনিং রাখতে চাইছি এই জন্য। ওকে, বাকি তোমরা গ্রামাটিক্যালি ঠিক করছো। তারপরেরটা বলো। অলদো হি স্যার বলবো? he was poor, he was honest and hard working. স্যার বলবো কি? স্যার বলবো? স্যার বলবো? স্যার বলবো? দাঁড়াও ভাই, আমি জিজ্ঞেস করছি যাকে সেই বলো। এখানে এখানে বলো হচ্ছে অয়ন বোস বলো। অয়ন, অয়ন তো নয় কি আয়ান বোধ হয়। স্যার হ্যাঁ হ্যাঁ স্যার বলো। স্যার বলছি যে in spite of being poor he was honest and hardworking. হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। ইন স্পাইট অফ বিং পুয়ার, দাদা ইনস্পাইট অফ এর জায়গায় ডেসপাইট দিলে হবে তো? হ্যাঁ আমি স্যার ডেসপাইট ডেসপাইট, করেছিলাম। হ্যাঁ, হ্যাঁ ডেসপাইট দিলে ডেসপাইট অফ বিং দিবে পুয়ার না। হি ওয়াজ অনেস্ট, হ্যাঁ হি ওয়াজ অনেস্ট অ্যান্ড হার্ড ওয়ার্ক। হ্যাঁ একদমই তাই। অফিস পোরনেস না, ওটা দেওয়া যাবে? despite দাদা এই ইনস্পাইট আর ডেসপাইট বাদে মানে আমি yet দিয়ে করেছি। এক মিনিট শুনবো, হি ওয়াজ পুয়ার yet honest and hardworking মানে শর্টে করতে। দাদা ইনস্পাইট অফ হিজ প্রভার্টি করা যায় তো ওখানে? করা যায়। স্যার He was ইয়েটা poor তো তা- নেগেটিভ সেন্সে ইউজ করা হয়, এখানে তো নেগেটিভ সেন্স দিচ্ছে না। ওখানে শুনলে সেন্স কিন্তু ঠিক আছে, সত্যিও পভার্টি ইউজ বোঝা করলেও যায়। সেন্সে কোনো ইয়ে আসছে না, ঠিকই আছে। বাট ঠিকঠাকই লিখছো তোমরা সবাই। দেখি আরো ভালো কে কি লিখেছে একটু শুনি, যদি কিছু ভালো পাওয়া যায়। স্যার পুয়ার স্যার ম্যান ওইটাকে তো বললাম ওয়াজ he অনেস্ট was অ্যান্ড poor হার্ডওয়ার্কিং। yet honest and hardworking. এই ইয়ে বলো তো দেখি, পারিজাত সেনগুপ্ত বলো। He was honest and hardworking in spite of being poor. এখানে কতগুলো শব্দ ছিল, তোমার কতগুলো হয়ে একই গেল? তো হলো। হ্যাঁ দেখো, তোমরা কিন্তু কেউ গ্রামাটিক্যালি ভুল লিখছো না, ঠিক লিখছো। বাট আমি এখন যেটা করছি সেন্টেন্স কন্ডেন্সিং, তো কিছু না কিছু ছোট তো করতে হবে। স্যার একটা বলবো স্যার, বলো। হি ওয়াজ পুয়ার বাট অনেস্ট অ্যান্ড হার্ড ওয়ার্ক। শাবাশ, এটাই তো শুনতে চাচ্ছিলাম। তো এটা তো দাদা yet দিয়ে করলাম, বললাম তো হি হ্যাঁ ওয়াজ হ্যাঁ পুয়ার ঠিক yet আছে, honest and hard. ঠিক আছে। শোনো, আসলে কি আমার ব্রেনে যেটা ভেবে রেখেছে সেইটার সঙ্গে মিলে গেলেই তো আমি আনন্দ পাই, বুঝলে ভাই। বাকি তোমরা তো ঠিকঠাকই দুটোর লিখছো। মানে তো একই, নাম্বার অফ ওয়ার্ডও সেম, হ্যাঁ একই তো। একদমই তাই, তোমরা ঠিকই লিখছো। কিন্তু যেটা আমি ব্রেনে ভেবে রেখেছি সেটা যখন মিলছে, তার মানে আমি মনে করছি যে হ্যাঁ এই তো হচ্ছে, কাজ হচ্ছে। এটাই করো সবাই। বলো কি বললে? কৌশিক বললে নাকি? হ্যাঁ স্যার, বলো কৌশিক কি করলে? হি ওয়াজ পুয়ার বাট অনেস্ট অ্যান্ড হার্ডওয়ার্কিং। শাবাশ, হি ওয়াজ পুয়ার বাট অনেস্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং। সুন্দর। এবং এইখানে তোমরা ইয়েট দিয়েও করতে পারো, যেটা দীপাঞ্জন করেছে। ওকে, এটা আমার মনের শান্তি হলো, বুঝলে তো দাদা। হ্যাঁ ঠিক। চলো নেক্সট যাই তাহলে। বাকিরা এই জিনিসগুলোকে রিলেট করতে পারছো তো, যে কোনটাতে আমি বেশি খুশি হচ্ছি আর কোনটাতে বলছি ইটস ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। স্যার মানে যতটা ছোট করা যায় আর কি, মানে কম শব্দের মধ্যে মানেটা বোঝানো যায়। একদম একদম সুন্দর। মানে দেখো, যখনই আমি সাবজেক্ট আর ভার্ব, হ্যাঁ এইগুলোকে যখনই আমি ছেড়ছাড় করব না, তখনই কিছু না কিছু একটা তৈরি হবে। সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে। ঠিক তাই যতটা সিম্পল রাখা যায় এটাই আমাদের কাজ। চলো তারপরে, আমি যদি তোমাদের গোটা ইংলিশ গ্রামারটা পড়াতে পারতাম না, তাহলে একটা মজা এসে যেত। হ্যাঁ চলো, তারপরে কি আছে? হি ইজ আ ম্যান হু অলওয়েজ টেলস দ্য ট্রুথ। এটা দাদা চলো, হি ইজ আ ম্যান হু অলওয়েজ টেলস দ্য ট্রুথ, এটাকে কনডেন্স করতে হবে। বলো কে বলবে? আমি যাকে বলতে বলবো সেই হি বলবে। অলওয়েজ এক মিনিট, বলবো। আমি হাত তুলেছে না সবাই, আমি যাকে বলবো সেই দাদা বলবে। এটা আমি বলিনি, আমার এখানে কারেন্ট চলে গেল, যেটুকু মনে আছে আমি বলবো। হ্যাঁ বলো তাহলে, তুমি বলো। তোমার নাম কি? তাপস। হ্যাঁ তা বলো তাপস।
He is a truthful man. হি ইজ আ ট্রুথফুল ম্যান। ওকে, কটা শব্দ হলো? হি ইজ অলওয়েজ ট্রুথফুল করেছি দাদা আমি। হি ইজ অলওয়েজ ট্রুথফুল, বাহ। হি ইজ অলওয়েজ ট্রুথফুল, চারটে চারটে হয়ে গেল। তিনটে শব্দে কেউ করতে পারবে কি? তিনটে Sir, he শব্দে। is truthful ও তো হবে। He is truthful. হ্যাঁ, He হি is ইজ honest. ট্রুথফুল। Sir, he is a honest man. সাবাস। এক মিনিট, মাইক অফ করে দাও, মাইকে নয়েজ হচ্ছে। He is honest. শুনে নিয়েছি, মাইক অফ করে দাও। হ্যাঁ, একদম ঠিক। তিনটি শব্দে করতে গেলে আমরা এটা বলতে পারি হি ইজ ট্রুথফুল বা হি ইজ অনেস্ট। এই দুটোর যে কোনো একটা লিখলেই হবে। ট্রাস্টওয়ার্দি না যাবে না? হ্যাঁ, হি ইজ ট্রাস্টওয়ার্দি অবশ্যই হবে। ঠিক আছে, তাহলে তিনটি শব্দে আমরা যারা যারা করতে পারলাম, খুব ভালো। হি ইজ অনেস্ট, হি ইজ ট্রাস্টওয়ার্দি, হি ইজ ট্রাস্টফুল। ওকে, এগুলো বল, হি ইজ ট্রুথফুল, এগুলো বললেই ওকে, খুব ভালো হয়েছে। তারপরে আছে কি, দ্য টিচার পানিশ দ্য বয় বিকজ হি ওয়াজ লেট। বল। বলবো দাদা? স্যার বলবো বলো, না? দীপাঞ্জন বলো, দাঁড়াও, দীপাঞ্জন বলো। দ্য বয় ওয়াজ পানিশড ফর বিং লেট। দ্য বয় ওয়াজ পানিশড ফর বিং লেট। ভেরি গুড। লেট। হ্যাঁ স্যার, এটা আমিও একদমই বুঝলাম। দ্য স্যার এটাই বয় স্যার লিখেছি আমি ওয়াজ আমি। পানিশড। স্যার আমি বলবো, হ্যাঁ বলো। টিচার পানিশড দ্য লেট কামিং বয়। হ্যাঁ, টিচার পানিশ দ্য লেট কামিং বয়। হ্যাঁ, এটাও হলো। বলবো স্যার এমনি হবে? হ্যালো বলো বলো শুধু বলো। লেট বয় বললে হবে না? স্যার, মানে যদি তো বিংটাকে এমনি করি যে লেট বয় বলে। হ্যাঁ, লেট, দেখো লেট স্যার বলবো? এক মিনিট শোনো, এক মিনিট শোনো। দাদা মেরে দেবে এরা। হ্যাঁ, এক মিনিট শোনো। লেটকে আমরা অ্যাট্রিবিউটিভ ইউজ করব না, বুঝলে? লেটের প্রেডিকেটিভ ইউজ করব যখন এটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করছি। ঠিক আছে, আরেকবার শোনো। লেটকে যখন আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করব, তখন এটাকে আমরা অ্যাট্রিবিউট ইউজ করব না, বিশেষ করে প্রপার নাউনের ক্ষেত্রে। অন্য নাউনের ক্ষেত্রে করা যেতে পারে, যেমন লেট কামিংস হতে পারে। লেট কামিংস মানে কি, যারা দেরি করে আসে। ওকে, আর যদি আমি প্রপার নাউনের সঙ্গে অ্যাট্রিবিউটিভ ইউজ অফ লেট করি, তাহলে মারাত্মক ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা আছে। আমি বললাম লেট বয়, এর মানে বয়টি লেট হয়ে গেছে, মারা গেছে, মৃত হয়ে গেছে, মরে গেছে। এই ভাবনাটা আসতে পারে। ওকে, এই জন্য প্রপার নাউনের সাথে লেটের অ্যাট্রিবিউট ইউজটা ঠিক নয়, বুঝলে? তাহলে এটাকে প্যাসিভ করেও তোমরা করতে পারো, যেমনটা শুনলে। স্যার ওটাই বলতে যাচ্ছিলাম স্যার তখন। হ্যাঁ, প্যাসিভ করে করতে পারো যে স্যার বলতে যাচ্ছিলাম বিং লেট দ্য বয় ওয়াজ পানিশড বাই দ্য টিচার। আচ্ছা, বিং লেট দ্য বয় ওয়াজ পানিশড বাই দ্য টিচার। হ্যাঁ স্যার বলবো কি? দাদা, that teacher punished the boy for delaying. কে ডিলে করলো? স্যার মানে ওই লেটটাকে যদি আমি সুপারলেটিভ ডিগ্রি দিয়ে ইউজ করি, তাহলে ওই বয়ের সাথে লেখা যাবে না। হ্যাঁ, না লেখা যাবে না, লেটেস্ট করতে পারবে না। আচ্ছা, ওকে, লেটেস্টের মানে আছে আলাদা। লেটেস্ট মিন্স রিসেন্টলি। ওকে, চলো তাহলে। স্যার দ্য টিচার পানিশ দ্য বয় কামিং ফর কামিং লেট। হ্যাঁ, দ্য টিচার পানিশ দ্য বয় ফর কামিং লেট অর ফর বিং লেট, অ্যাজ ইট ইজ, এরকম হতে পারে। চলো, তারপর আছে দ্য সোলজার্স হু ফট ব্রেভলি ওয়্যার স্যার রিওয়ার্ডেড একবার বাই দ্য ফাইনাল কিং। আগেরটা বলুন না, কি আগেরটা হলো তোমরা তাহলে? প্যাসিভও করতে পারো, অ্যাক্টিভও করতে পারো। তোমরা এমনও লিখতে পারো, একবার বলে দিন। দ্য টিচার পানিশ দ্য বয় ফর বিং লেট। দ্য টিচার পানিশড দ্য বয় ফর বিং লেট। এটা করতে পারো, বা এটার প্যাসিভও করতে পারো। The boy was punished for being late. The boy was punished for being late. এখানে টিচারেরও প্রয়োজন পড়ছে না, লাস্টেরটাই ভালো হলো তাহলে। দাদা The ওই boy was punished for being late. এবার তোমরা বলবা দাদা টিচার কোথায় গেল? আচ্ছা, কেউ যদি লেট এটা করে, তুমি বুঝিয়েছিলে দাদা হ্যাঁ, আমাদের তখন পড়ানোর সময়। ঠিক, তাকে তো টিচারই ইয়ে করবে না। তাহলে তো ওটা বয়টাকে স্টুডেন্ট বললে কি আরো ভালো হবে?
হ্যাঁ, বয়টা স্টুডেন্ট হতে পারে। হ্যাঁ, বাট স্টুডেন্টটা বয় বা গার্ল যে কেউ হয়ে যেতে পারে। ওকে? এই জন্য বয়টা বয় থাক। বুঝলে ব্যাপারটা কি বলেছি? স্যার ওটা তো প্যারেন্টস দ্বারাও পানিশড হতে পারে না? জেনারেলি লেট করে বাড়িতে আসার জন্য আসলে এগুলো সিঙ্গেল ওয়ার্ড তো, এই জন্য এটা নিয়ে আমি আর কিছু বলতে চাইছি না। ওকে? যেহেতু আমরা প্রেক্ষাপট জানি না, তবে সেন্টেন্স দেখে বোঝা যাচ্ছে যে টিচার বকেছে। তারপর আসো, দ্য সোলজার্স হু ফট ব্রেভলি ওয়ার রিওয়ার্ডেড বাই দ্য কিং। বলো। Sir, rewarded soldier for bravely. The brave soldiers were rewarded by the king. শাবাশ। The king rewarded the brave soldiers. হ্যাঁ, একদম। প্যাসিভও করতে এছাড়া পারো, বলবো অ্যাক্টিভেও করতে পারো। ওটা স্যার যদি দুটো সেন্সই করছি, অ্যাক্টিভ প্যাসিভ খুব দুটোই সুন্দর, করেছি। খুব সুন্দর। যদি প্যাসিভে করো, হ্যাঁ, আচ্ছা, রাজা বলো তো দেখি, রাজা সাহু। Sir, বলছি rewarded soldier fought bravely. রিওয়ার্ডেড সোলজার্স ফট ব্রেভলি। Yes, sir. ভুল হয়ে গেল ভাই। আগে রিওয়ার্ড পেয়েছিল পরে যুদ্ধ করেছিল, না আগে যুদ্ধ করেছিল পরে রিওয়ার্ড পেয়েছিল? পরে reward পেয়েছি। হ্যাঁ, তাহলে যখন আমরা বলছি রিওয়ার্ডেড সোলজার্স ফট ব্রেভলি, এর মানে হচ্ছে যাদেরকে পুরস্কৃত করা হয়েছিল সেই সোলজাররা ভালো যুদ্ধ করেছিল, মানে তো পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে না। ঠিক আছে। দ্য সোলজার্স বা এমন লেখো, দ্য ব্রেভ সোলজার্স ওয়ার রিওয়ার্ডেড বাই দ্য কিং। ওকে, দ্য ব্রেভ সোলজার্স ওয়ার রিওয়ার্ডেড বাই দ্য কিং। এটা আবার এটা লিখতে পারো যে দ্য কিং রিওয়ার্ডেড দ্য ব্রেভ সোলজার। ওকে, তাহলে তোমরা বলবে ফট কোথায় গেল? ওই আগেরটা টিচার যেমন উঠে গেছিল, এখানে ফটও তেমনি করে উঠে গেল। ব্রেভ মিন্স যাদের মধ্যে যুদ্ধ করার ক্ষমতা রয়েছে। ওকে, চলো, ডিফারেন্ট ওয়েতে করতে পারো, তোমাদের ভাবনা স্যার এরকম আসবে। একটা কথা হ্যাঁ, বলো। বলছি স্যার, ওই আপনি আগে কিছুক্ষণ আগে বললেন না যে কিংটার কিটা স্মল, মানে কিং বা কুইন এই ক্ষেত্রে তো হ্যাঁ, আমি প্রেস্টিজিয়াস বলি লোক। না, তাতে কি হলো? দেখো, কিং অ্যান্ড কুইন এটা হচ্ছে কমন নাউন। ওকে, সো কমন নাউনকে যখন আমি কোনো কনটেক্সটে ইউজ করছি, আমার দেশের রাজা, সেই ক্ষেত্রে আমি কেটাকে বড় করে দিব। বুঝলে? বাকি কিং মানে রাজা, কুইন মানে রানী, সেটা যে কোনো দেশের হতে পারে। তো কমন নাউনকে ক্যাপিটালাইজড করতে গেলে তার পেছনে প্রপার রিজন থাকতে হবে। ওকে ভাই? আচ্ছা স্যার, ঠিক আছে। চলো, তারপর আছে, এখানে কি হ্যাঁ বলো কি বলছিলে? হ্যাঁ বলছিলাম এখানে করবো তাহলে ক্যাপিটাল না করবো না? না, স্মল করবে। ওকে, চলো, হি ডিড নট কাম টু স্কুল অ্যাজ হি ওয়াজ সাফারিং ফ্রম ফিভার। বলো। বলবো স্যার? দাঁড়াও, স্যার বলবো? এটা সুগত চক্রবর্তী বলো। সুগত, হাত He তোলো। was suffering fever, so he did not come to school. হলো না তো ভাই, মানে তুমি ঠিক লিখেছো বাট আমাদের কন্টেন্টস হলো না। হ্যাঁ, বলবো? দাঁড়াও, হাত তোলার মধ্য থেকে ধরি, না হলে আবার সবাই আমাকে বায়াস বলবে কিন্তু। দাঁড়াও, দেখি হাত তুলেছে যারা যারা। এই তৌসিফ বলো তো দেখি। Missed school due to fever. আরেকবার। He missed school due to fever. দারুণ লিখেছো। স্যার আমি যে এক হি ওয়াজ মিনিট শোনো। হি মিসড স্কুল ডিউ টু ফিভার, এটার থেকে সেম বেটার কিছু লিখেছি আছে দাদা। কি? এটার থেকে বেটার কারো কাছে থাকলে বলো। দাদা, হ্যাঁ হি স্যার, ওয়াজ অ্যাবসেন্ট ইন স্কুল ডিউ টু ফিভার। হয় মানে কন্ডেন্স হলো না। ওকে, দেখো ভালো লিখেছে ও। হি He is absent because of fever. হ্যাঁ, আরেকবার বলো। He was absent because of fever. হ্যাঁ, হি ওয়াজ অ্যাবসেন্ট বিকজ অফ ফিভার। হ্যাঁ, এটাও করতে পারো।
এবার ওইখানে অ্যাবসেন্ট কোথায়, মানে মিটিং এ বা কোথাও অফিসে বা স্কুল বা কলেজ, স্যার ওটা কোনো মিস না ক্লারিফিকেশন করে আসলো না। স্কিপ করলেও তো বেটার হচ্ছে, হি স্কিপ দ্য স্কুল। দেখো একটা কথা বলি, মানে পালিত না। এক মিনিট শোনো। ফর্মাল ল্যাঙ্গুয়েজে স্কিপ কথাটিকে তোমরা খুব কম দেখবে, ওকে? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা ফর্মাল ল্যাঙ্গুয়েজের মধ্যে স্কিপ কথাটিকে এই ধরনের সেন্সে দেখবে না, ওকে? মিস করে যাওয়া মানে, স্কিপ করে যাওয়া মানে কাউকে এই সেন্সটাতে দিও না, মিসই থাক, ওকে? স্যার ফিভারটাকে ইলনেস লেখা যাবে কি? ফিভারটাকে ফিভারই লেখো। দেখো কত সুন্দর লিখেছে ও, হি মিসড স্কুল। স্যার স্কিপ করা মানে তো ওটা ইন্টেনশনালি করা হলো, আর মিসড মানে তো মানে না না, দুটোতেই একই মিনিং, দুটোই একই মিনিং, একটা ফর্মাল একটা ইনফর্মাল, ওকে? সো আচ্ছা মিস ইজ ফর্মাল ইউজ, স্কিপ ইনফর্মাল ইউজ অর কনভারসেটিভ ইউজ, ওকে? স্যার এটা রিফিউজ করা যেত স্যার? না, রিফিউজ করা যায় না এখানে, জানা না। না। তাহলে তোমরা এমন করো যে হি মিসড স্কুল ডিউ টু ফিভার, সুন্দর হয়েছে এটা। বা হি মিসড স্কুল ফর সাফারিং ফ্রম ফিভার, এমনটাও করতে পারতে, তবে ওর থেকে আরো বেশি ছোট হলো এটাই, হি মিসড স্কুল ডিউ টু ফিভার। হ্যাঁ, তারপরে the teacher asked the boy asked the students to attentive in the class. এটা বলো দেখি, স্যার বলবো আমি? বলো। The student being asked to be attentive. আচ্ছা আচ্ছা, স্যার দ্য টিচার অ্যাডভাইসড দ্য স্টুডেন্টস টু বি অ্যাটেন্টিভ। এক মিনিট দাঁড়াও। দ্য স্টুডেন্টস, তারপর কি লিখেছো ভাই? Student being asked to be attentive. সবাই ও যেটা Students লিখেছে were একটু লেখো, এক মিনিট দাঁড়াও, ও যেটা লিখেছে সবাই লেখো। বলো তুমি কি লিখেছো, বলো। The students being এক মিনিট asked দাঁড়াও, to be attentive. লিখি একটু। Student দ্য স্টুডেন্টস being asked দাঁড়াও, বিং আস্কড to be attentive. টু বি অ্যাটেন্টিভ। Attentive. আচ্ছা, ও যে এই যে সেন্টেন্সটা লিখেছে এটা কি সঠিক না ভুল? বাই দ্য টিচার হবে লাস্টে? বিং এর জায়গাটা ভার্বের ওয়াজ, উত্তর হচ্ছে না। এবার দ্য স্টুডেন্ট ওয়াজ আস্কড। এই সেন্টেন্সটি, একটা সেন্টেন্স হতে গেলে ওয়ার হবে, মিনিমাম, ওয়ার হবে। এক মিনিট শোনো, একটা সেন্টেন্স হতে গেলে তার মধ্যে মিনিমাম একটা ফাইনাইট ভার্বের প্রয়োজন আছে কিনা নেই? কিন্তু এই সেন্টেন্সের হ্যাঁ মধ্যে স্যার। কোনো ফাইনাইট ভার্ব খুঁজে পাচ্ছো? বিং এখানে ফাইনাইট ভার্ব নয়, আস্কড এখানে ফাইনাইট ভার্ব নয়, টু বি এখানে ফাইনাইট ভার্ব নয়, তাহলে উইদাউট ফাইনাইট ভার্ব নো সেন্টেন্স ক্যান বি ফর্মড। এটা তো আমি তোমাদের গ্রামার ক্লাসে বলেছিলাম না ভাই? এই জন্য যখন আমরা মুখে বলছি, মুখে বলার সময় মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি ঠিকই লিখেছি, কিন্তু ওইটাকে যখন তুমি লিখবে তখন মনে হবে হাই তো তাই তো, সাবজেক্ট আছে বটে, ভার্ব খুঁজে পাচ্ছি না কেন। তাহলে আমরা কি করব, জাস্ট এই বিংটাকে ডিলিট করে বিংটাকে এটা ওয়্যার এটাকে করে দেবো। ওয়াজ করে দেব, ও সরি ওয়্যার করে দেব, কারণ ওয়্যার। স্টুডেন্টস আছে। দ্য স্টুডেন্টস ওয়্যার আস্কড টু বি অ্যাটেন্টিভ, একদম ঠিক। এবার বাকিরা কি করেছো? স্যার অ্যাটেনশন দিয়ে করলে হবে? কি অ্যাক্টিভে করেছো বলো? করেছি দাদা, প্যাসিভ স্যার যেমন আমি এটা হয়েছে লিখেছি অ্যাক্টিভে করেছি। the teacher The asked teacher the urged students the to student to give pay their attention. attention. আচ্ছা হ্যালো স্যার। বলো। স্যার এমনি হতে পারে এটা, মানে একটু আলাদা করে বলছি, দ্য টিচার ওয়ান্টস স্টুডেন্ট অ্যাটেনশন। ওয়ান্টস স্যার স্টুডেন্টস অ্যাটেনশন, হ্যাঁ হতে পারে, ভালো হতে পারে। স্যার দাদা, এখানে লিখেছি দ্য টিচার আস্কড ফর দ্য স্টুডেন্ট অ্যাটেনশন। আচ্ছা, স্টুডেন্টস অ্যাটেনশন ওই আগের জনের মতনই হয়ে গেল। হ্যাঁ, আস্ক ফর। হ্যাঁ ঠিক আছে, আগেরটা দাদা, মতনই হয়ে গেল। তারপরে the Sir, teacher, the teacher asked the students to give their attention. স্যার আমি একটা করেছি স্যার। দাঁড়াও কৌশিক, এক মিনিট দাঁড়াও। টিচার কৌশিকের আস্কড আগে যে টু বলছিল পে না, অ্যাটেনশন। এক মিনিট কৌশিকের আগে যে বলছিল সে বলো তো একবার। Sir, the teacher asked the students to give their attention. টু গিভ দেয়ার অ্যাটেনশন, আচ্ছা স্যার আমি বলছি দ্য স্যার এটা কি টিচার করা যাবে? দ্য আস্কড টিচার স্টুডেন্ট অর্ডার টু টু পে গিভ অ্যাটেনশন। অ্যাটেনশন।
আচ্ছা, 1 মিনিট ভালো করে ভাবো। দাদা আমি আমি বলবো বলো। দ্য টিচার sought the students attention. সব একই লাইনেই চলে স্যার যাচ্ছ তো। স্যার বলো, আমি একটা বলবো স্যার, আলাদা একটু আলাদা মনে হচ্ছে। বলো। দ্য টিচার আস্কড কমা ইনভার্টেড কমার মধ্যে পে অ্যাটেনশন ন্যারেশন। হ্যাঁ, মানে এটা আমাদের লেখার মধ্যে The তো teacher asked 1 মিনিট to দাঁড়াও। pay attention. শোনো। সবাই উত্তর বলার জন্য মরিয়া হয়েও না। কে কি বলছে আর তার রিপ্লাই আমি কি দিচ্ছি সেটাও খেয়াল করো ভাই। দেখো, এই কৌশিক যেটা বলেছে সেটা হচ্ছে দ্য টিচার আস্ক, তাই তো? কমা দিয়ে পে অ্যাটেনশন, এই লিখেছো, এটাই লিখেছো। বাট আমরা কখনোই ডাইরেক্ট স্পিচ আমাদের রাইটিংসে রাখবো না। ওকে, রাইটিং এর মধ্যে ডাইরেক্ট স্পিচ রাখবো না, ইনডাইরেক্ট স্পিচ ইউজ করতে হবে। তাহলে কি দাঁড়ালো? এটাকে ইনডাইরেক্ট করলে কি হবে? The teacher asked to pay attention. এই এটাকে বলো, এই তো দেখি ন্যারেশন চেঞ্জ করো, এটা ন্যারেশন চেঞ্জ করো দেখি। The teacher teacher ordered to the pay attention. students to be attentive. আচ্ছা, আস্ক রয়েছে তো এখানে অর্ডারকে কেন আনতে হবে? Sorry, Request মানে হবে। The অ্যাডভাইস teacher করে তো asked to pay attention. অ্যাডভাইস দিতে পারি স্যার? অ্যাডভাইস হ্যাঁ, এখানে আর্টসটা হলো। হ্যাঁ, ঠিক অ্যাডভাইস তো তোমরা খুব ভালো জায়গায় এগোচ্ছ। দেখো আমি আবার বলছি, তোমাদের নিজেদের মধ্যেই ধীরে ধীরে দেখবা এমন পরিবর্তন আসবে যেটা তোমাদের রাইটিংস এর ক্ষেত্রে পরীক্ষার খাতায় 100% রেজাল্ট দেবে, এটুকু নিশ্চিত। এই অ্যাডভাইস দিয়ে আমি কিন্তু মাথার মধ্যে ভাবছিলাম, তোমাদের ভাবনাটা দেখো চলে এসছে ইতিমধ্যে। অ্যাডভাইস, এইটাকে আগে ন্যারেশন চেঞ্জ করো, তারপর আমি বলছি এটা কি হবে না হবে। দ্য টিচার আস্কড পে অ্যাটেনশন, এটা ন্যারেশন চেঞ্জ করো। স্যার বলবো বলো। দ্য টিচার অ্যাডভাইস টু পে অ্যাটেনশন। তাহলে এ কি ভুল করলো? The teacher advised the student that pay attention. হলো না তো। অর্ডার করবে, অ্যাডভাইস কেন করবে? আস্ক আছে, আর কি দরকার? তো আস্ক থাকলে আজটাই লিখে দিন না, হ্যাঁ, তো সেটাই তো বলছি, পরিবর্তন করার লিখে দরকার দিক না নেই। মানে কি, কে লিখে দেবে তুমি বলো? টিচার আজ তুমি অ্যাটেন্টিভ লিখলেই তো হয়। আরে তুমি বলো কি করবে এটা, বলছে লিখে দে না, কে স্যার বলি? লিখে দেবে? তোমাকেই লিখতে The- হবে, বলো। স্যার বলি? দাঁড়াও তুমি, The The teacher teacher asked আরে আস্ক to be বলছিল attentive. যে সে বলো। The teacher asked to be attentive. The এটাই তো বলতে teacher চাইছি, আজ told তুমি the attentive। class to pay attention. আবার টোল্ডে গেলে আস্ক, তাহলে কি ভুল করলো? কিছু নয় আজটা দাদা, লিখেই সরি। বলছে। এক মিনিট শোনো, Sir, এক মিনিট শোনো, teacher এক মিনিট। asked the pay এই student থামো to pay সবাই। attention. যখন আমরা অ্যাস্ক ভার্বটাকে দেখছি, সবার আগে আমাকে বলতে হবে অ্যাস্ক ট্রান্সিটিভ ভার্ব আর ইনট্রান্সিটিভ ভার্ব। ট্রানজিটিভ। 100% Transitive ট্রান্সিটিভ verb. ভার্ব, ওকে? তাহলে এটা যদি ed ট্রান্সিটিভ আছে। ভার্ব হয় তাহলে ইমিডিয়েট, আপনার বলেছিলাম আমি যে ট্রান্সিটিভ ভার্ব যেখানে বসাবে তারপরে একটা অবজেক্ট Students বসাতে হবে। লাগবে স্যার, Object লাগবে লাগে। স্যার। The teacher asks the students to pay attention. সাবাস। দ্য টিচার asked the students to pay attention. ব্যাস, এটাই তো জানতে চাচ্ছি, এটা ন্যারেশন চেঞ্জ তো এটাই, বুঝলে? তো বলবো স্টুডেন্ট দেওয়া নেই তো, তাহলে শিক্ষক একজন কাদের অ্যাটেনশনের কথা বলবে? মাঠে যারা গরু চড়াচ্ছে তাদের, স্টুডেন্টদের। ওকে, খুব ভালো। এটাই লিখবো তাহলে ফাইনালি। ফাইনালি যেটা লিখবে আমি বলি, এই যে অ্যাডভাইস বলছিলে না তোমাদের মধ্যে কেউ কেউ, তোমাদের ভাবনাটা ঠিক জায়গাতে যাচ্ছে, এগোচ্ছে। দেখো, একজন শিক্ষক ক্লাসে তার ছাত্রদেরকে অ্যাটেন্টিভ হতে বলছে, এই কথাটি কি উপদেশ নয়? হ্যাঁ স্যার, উপদেশ। ভেরি গুড। তাহলে আমরা এই আস্ককে তুলে দিয়ে আমরা অ্যাডভাইস ইউজ করতে পারি কি? দ্য
teacher advised attentiveness in class. Full stop দাও তো। The teacher advised attentiveness in class. Full stop. The teacher advised attentiveness in class. The teacher advised what? Attentiveness in class. আর এই অ্যাটেন্টিভনেস তাহলে একটা ক্লাসের মধ্যে অ্যাটেন্টিভনেস হতে বললে কাদেরকে অ্যাটেন্টিভ হতে বলছে? স্টুডেন্টদেরকে। হ্যাঁ, তার মানে দেখো এই জিনিসগুলোই হচ্ছে আমাদের প্রেসি রাইটিং এর ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট হয়ে যায়। তোমরা একবার খেয়াল করো যে ওই সেন্টেন্সের মধ্যে যা কিছু ইউজ হয়েছিল তার অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে একটা নতুন বাক্য তৈরি হয়েছে কনডেন্সড ফর্মে। ওকে, ভেরি গুড। তারপরে লাস্টেরটা বলো, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশন। স্যার বলবো You will pass the examination only by doing work. Not pass the examination. স্যার আজাদটা একবার বলে দেন You work hard or fail the examination. দাদা আবার কেমন হচ্ছে? স্টপ আমি বলি, আগেরটা বললাম the teacher advised attentiveness, attentiveness in the class বা in class যাই লেখো। The teacher advised attentiveness in class. আচ্ছা, এবার তারপরটা, if you do not work hard you will not pass the examination। আমি যাকে জিজ্ঞেস করবো শুধুমাত্র সে বলবে। মনীষা ভান্ডারী বলো, মনীষা। হ্যাঁ স্যার, ডেসপাইট এটা যদি ডেসপাইট দিয়ে লিখি তাহলে কি হবে? ডেসপাইট টু বিং হার্ড ওয়ার্কিং। ডেসপাইট দিয়ে ভালো হবে না। তুমি একবার মাইক অফ করে ভাবো, পরে আবার জিজ্ঞেস করছি তোমাকে। মালা বলো, মালা আমার অনেক পুরনো স্টুডেন্ট, ও তো বিভিন্ন ব্যাচ থেকে এখানে এসছে, তাই না? মালা সরকার, শুনছো আমার কথা? হ্যাঁ স্যার। মালা তুমি জয়েন করেছিলে কবে প্রথম আমার কাছে? স্যার 2022 না 22-এ আচ্ছা, ম্যাথ করেছিলাম, একটা ম্যাথ কমপ্লিট ও আচ্ছা, ম্যাথে ক্লাস পুরো ছিল। কমপ্লিট করেছিলে না? হ্যাঁ B7 নাকি? হ্যাঁ B7। B7 এ ছিলে? হ্যাঁ B7 এ। যাক, খুব ভালো। চলো, এইটা কি করছো বলো। ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশন। বলবো স্যার? না, মালাকে জিজ্ঞেস করেছি। স্যার আমি কমাটাকে উঠিয়ে দিয়ে মানে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। না, কমাটা না দিলে তো ইফ ব্যবহার করলে কমাটা দিতেই হবে। ওকে, ঠিক আছে, শোনো, তারপর আর কে বলছিল যেন? স্যার বলবো? স্যার আমি বলবো। বলো স্যার। দাঁড়াও। You will not pass the examination অভিজিৎ বলো unless তো। you work. এই মাইক অফ কর সব। অভিজিৎ বলো, অভিজিৎ সিংহ। হ্যাঁ স্যার আমি করছি, এটা করিনি, করছি। আচ্ছা, করছো। স্যার আমি একটা অন্যভাবে করেছি, বলবো? আব্দুল আদুদ শামীম, আব্দুল বলো। দিবেন্দু বলো তো, দিবেন্দু। দাদা বলবো হ্যাঁ স্যার। আগেরটা? দাঁড়াও, দিবেন্দু বলো। You should work hard to pass the examination. আচ্ছা, ইউ শুড ওয়ার্ক হার্ড টু পাস দ্য এক্সামিনেশন। ওকে, হ্যাঁ, ঠিকঠাক আছে। মাইক অফ করে দাও। স্যার বলবো? গৌরব মাহাতো বলো তো। Work hard or fail the examination. ওয়ার্ক হার্ড অর ফেল দ্য এক্সামিনেশন। আচ্ছা, গেল, সেন্স আছে। ফেল ইন দ্য এক্সামিনেশন হবে না? You will work hard or disqualified. You have to work hard to pass the examination. আচ্ছা, Without working hard, you দাদা will আমি fail. বলবো, হ্যাঁ বলো। উইথাউট স্ট্রাগল ইউ উইল নট সাকসিড। দাদা আমি বলবো? বলি? স্যার আমি বলছি, Sir, বলবো? হার্ড ওয়ার্ক ইজ নেসেসারি টু পাস দ্য এক্সামিনেশন।
হার্ড ওয়ার্ক ইজ নেসেসারি টু পাস Hard দ্য work is এক্সামিনেশন। necessary আমি to বলছি pass the examination. হ্যাঁ স্যার নাইদার নট দিয়ে করলে হবে? হ্যাঁ স্যার বলছি যে ওয়ার্ক হার্ড হুম স্যার ওয়ার্ক হার্ড লিস্ট ইউ শুড ফেল ওয়ার্ক হার্ড লেস্ট ইউ শুড ফেল। লেস্ট ইউ শুড ফেল ঠিক এই ঠিক দেখো আমি স্যার বলবো নাইদার নট দিয়ে স্যার। ঠিক আমি বলবো হ্যাঁ বলো। স্যার বলবো? do not work hard you will fail আরেকবার বলো। do not work hard you will fail হ্যাঁ এটা ঠিক স্যার বলেছো। উইদাউট ওয়ার্ক হার্ড ইউ উইল দাদা ফেল। প্রিয়াঙ্কা দাদা বলো, প্রিয়াঙ্কা ইউ সোমা উইল বলো। ফেল হ্যাঁ স্যার উইদাউট ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। আর একটা উইদাউট এক লিখেছি মিনিট শোনো, এক ওয়ার্ক মিনিট হার্ড শোনো। টু পাস। আচ্ছা ও লিখেছে উইদাউট ওয়ার্কিং হবে। হ্যাঁ তো উইদাউট একটা প্রেপোজিশন, তো প্রেপোজিশনের পরে তো নাউন দরকার, উইদাউট ওয়ার্কিং হার্ড করতে হবে। হ্যাঁ স্যার ওয়ার্কিং লিখেছি, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল ফেল। হ্যাঁ হ্যাঁ স্যার আমি স্যার বলবো? নাইদার নট দিয়ে করলে হবে? আচ্ছা স্যার বলবো? আমি বলে দিচ্ছি যেটা দিয়ে করতে হবে সেটা দিয়ে করে বলো। ইনফিনিটিভ ইউজ করে করো, তারপর বলো দেখি। বলবো স্যার ইউ ওয়ার্ক হার্ড pass টু the পাস দ্য examination. এক্সামিনেশন, সব থেকে ছোট স্যার ওয়ার্ক হার্ড টু পাস দ্য এক্সামিনেশন হবে। দ্যাটস অল, আর কারো কিছু শুনতে হবে না, স্যার এটাই আমি করো। ওয়ার্ক স্যার আমি লিখেছিলাম এটাই করেছি, সাকসেস ওয়ার্ক হার্ড টু রিকোয়ার্স পাস হার্ড টু দ্য ওয়ার্ক। পাস দ্য এক্সামিনেশন। এবার স্যার এর আগে স্যার ইউ কে নাইদার কে নট দিয়ে দেখুন লিখেছো, একবার। সাবজেক্টের প্লেসে ইউ কাকে কে ব্যবহার করেছো? স্যার আমি ওই যে ইউ হ্যাভ টু ব্যবহার করছি। হ্যাঁ দেখো স্যার যখন ইউটা তো স্যার এমনি ফেল আসবে, দাদা সামনে ওটা হ্যাঁ বোঝা যাচ্ছে ইম্পারেটিভ ইন্ডিকেটর। সেন্টেন্স যখন স্যার লিখবে বলবো? ইম্পারেটিভ সো সেন্টেন্স স্যার ইউ ইউটা। দরকার নেই। স্যার লেস দিয়ে করলেও তো মানে মানে কম হচ্ছে হ্যাঁ ওয়ার্ডটা। অবশ্যই অবশ্যই ঠিকই স্যার আছে। বলবো? হ্যাঁ স্যার বলো বলবো কি? বলো ওয়ার্ক হার্ড লেস্ট ইউ ফেল দ্য এক্সামিনেশন। লেস্ট ইউ লেস্টে শুড ফেল শোনো, হবে। লেস্ট ব্যবহার হুম করলে লেস্টের সাথে কোরিলেটিভ হিসেবে না শুডের ব্যবহারটা করবে। হুম ওকে হুম হুম। আচ্ছা স্যার বাকি আমি দেখো 3টে ওয়ার্ডে করেছিলাম। স্যার নাইদার নট দিয়ে করলে হবে? 3টে ওয়ার্ডে শুনি একটু কি করেছে 3টে ওয়ার্ড। সাকসেস রিকোয়ার্স হার্ড ওয়ার্ক। হ্যাঁ সাকসেস রিকোয়ার্স হার্ড ওয়ার্ক হলো। ভালো। প্রেসিতে না এই ধরনের ভাবনাগুলোকে ব্যবহার করবে, বড় বড় সেন্সগুলোকে ছোট্ট ছোট্ট ভাবে ভেঙে ভেঙে আনবে। বাকি সবাই ঠিকঠাক ঠিক করেছো? আছে স্যার। ওকে খুব ভালো। চলো এবার আমরা আজকের কাজের মধ্যে প্রবেশ করি। স্যার এটার ফাইনাল কি লিখবো তাহলে একটু বলুন। ফাইনালটা লেখো ওয়ার্ক হার্ড টু পাস দ্য এক্সামিনেশন, যেটা ইনফিনিটিভ বললাম। ওয়ার্ক হার্ড টু পাস দ্য এক্সামিনেশন। আমি যেটা বললাম সেটা ভুল কোথায় এসেছে একটু বলে দিন এটা। বলো তো কি লিখেছো? do not work hard you will fail হ্যাঁ দেখো ডু নট ওয়ার্ক হার্ড, তুমি যদি তুমি পরিশ্রম করো না, তুমি ফেল করবে। তুমি এটা পরিশ্রম তাহলে করো একটা না, ইফ দিতে হবে। হ্যাঁ তুমি পরিশ্রম করো না, তুমি ফেল করবে। এই হচ্ছে তোমার বক্তব্য। কিন্তু তুমি বোঝাতে চাচ্ছ যদি তুমি পরিশ্রম না করো তাহলে তুমি ফেল করবে, তাই না? হ্যাঁ হ্যাঁ তুমি বলছো এক লিখছো আর স্যার এই জন্য নট ওটা এটা সহজ। শুনুন না স্যার। হ্যাঁ বলো। নাইদার ওয়ার্ক হার্ড নর পাস দ্য এক্সামিনেশন। উম, না তুমি পরিশ্রম করবে না তুমি পাস করবে এক্সামিনেশন। হ্যাঁ দেখো এই লেখা এইগুলোকে আমরা ঠেলে গুজে ঠিকঠাক করতেও পারি, কিন্তু একবার ভেবে দেখো তো আমার কানে ঠিক লাগছে কিনা, তাই না? নাইদার আর নরের ইউজ কখন করি আমরা? যখন এটাও না ওটাও না, বুঝলে? কিন্তু এখানে কি আছে? কন্ট্রাডিকশন আছে, একটা ভালো করে পরিশ্রম করা আর একটা পরীক্ষায় পাস করা। ওকে আচ্ছা স্যার। বলছি তাহলে আমারটা লিখে ওই যেটা 3টে বললাম সাকসেস রিকোয়ার্স হার্ড ওয়ার্ক। হ্যাঁ অবশ্যই লেখা যেত, এবং তোমারটাই তো বললাম যে এগুলোই প্রেসের মধ্যে ইউজ করা উচিত। আচ্ছা স্যার। চলো সবার আগে এটা টেস্ট করো। একটু আমাকে বলে দিও তাহলে। আরেকবার বলো। বলছি ক্লাসের শেষে গ্রুপ সি গ্রুপ ডি আর ডাব্লিউবিসিএস এর অ্যাডমিশনের জন্য কি করব ওটা একটু বলে দিও। তুমি হোয়াটসঅ্যাপে আমাকে বলেছিলে আজকের ক্লাসেই বলে দেবে। আচ্ছা ওটা যেহেতু জানুয়ারিতে পরীক্ষা হবে, ওটার অ্যাডমিশনের আলাদা করে কোনো ব্যাচ করব না। এই ব্যাচটাতেই যারা যারা ইন্টারেস্টেড আছে
হ্যাঁ, তাদেরকে নিয়ে আমরা একটা ক্লাস আরেকটা দিন বাড়িয়ে দেব, ঠিক আছে? স্যার আমিও পড়বো হ্যাঁ, যেখানে WBCS টোটাল টা। গ্রামারটাকেই করব, ঠিক আছে? হ্যাঁ, ইংলিশটা রাইটিংটা একটু যার দরকার ঠিক লাগে আছে, ঠিক সেটা আছে, চলো, করে নেবো। ওকে। হুম। স্যার ডব্লিউবিসিএস এর তো চলবে ফর্ম স্যার। ফিল হলো না। হ্যাঁ, কি? হ্যাঁ স্যার, ডব্লিউবিসিএস WBCS এর ফর্ম ফিল আপটা প্রবলেম হচ্ছে, এটা একটু আমি জানাবেন স্যার। আমি বলেছি, আমি একটা ভিডিও করে দিয়েছি অলরেডি সকলের জন্য, বলেছি সপ্তাহখানেক পরে করতে। 1 সপ্তাহ পরে করবে। আর একবিংশ দাদা ডাব্লিউবিসিএস এ ভর্তির জন্য কোথায় কি করব একটুখানি বলে দেবে? হ্যাঁ, যা কিছু দরকার আমাকে একবার হোয়াটসঅ্যাপ মেসেজ করবে, আমি বলে দেবো। হ্যাঁ, চলো। একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির একটি হয়ে উঠেছে জলবায়ু পরিবর্তন। বাড়তে থাকা তাপমাত্রা ইতিমধ্যে বৃষ্টিপাতের ধরন বদলে দিচ্ছে, ঘূর্ণিঝড়কে তীব্র করছে এবং কৃষি চক্রে ব্যাঘাত ঘটাচ্ছে। ভারতের মতো উন্নয়নশীল দেশগুলো, কার মাইক অন আছে? অফ করো। নয়নশীল, মাইক অফ করে দাও। ভারতের মতো উন্নয়নশীল দেশগুলোকে একদিকে অর্থনৈতিক উন্নয়ন বজায় রাখতে হয়, অন্যদিকে কার্বন নিঃসরণ কমাতেও হয়। দ্রুত নগরায়ন, যানবাহনের দূষণ ও নির্বিচারে বনধ্বংস পরিবেশের ক্ষতি বাড়াচ্ছে। যদিও সরকার নবায়নযোগ্য শক্তি ও টেকসই প্রয়াসে, টেকসই মানে সাস্টেনেবল প্রয়াসে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, সাধারণ মানুষের অংশগ্রহণ এখনো অপর্যাপ্ত। হ্যাঁ, নিয়েছে বেশ। পানির সাশ্রয়, প্লাস্টিক কম ব্যবহার বা গণপরিবহন ব্যবহারের মতো সহজ কাজও অনেকে উপেক্ষা করেন। মানুষ নিজেদের দায়িত্ব না বুঝলে শুধু নীতিমালা দিয়ে দীর্ঘমেয়াদী পরিবর্তন আনা সম্ভব নয়। তাই জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে সরকার, শিল্প এবং নাগরিক সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এটির প্রেসি করো। স্যার এটা কি পুরোটা খাতায় লিখবো? খাতায় লেখার দরকার নেই, এখান থেকে যেহেতু ক্লাসেই প্র্যাকটিস করতে হচ্ছে তাই করতে হবে এখন। তার বেশি করে প্রথমে বাংলায় লিখতে হবে না একবার ডাইরেক্ট ইংলিশই করতে হবে? না, আমি এটাতে ট্রান্সলেশনে যাচ্ছি না, এটাকে আচ্ছা প্রেসি করব। দেখো, আজকে আমরা 2টো বাংলা প্রেসি করব, 3টে ইংরেজি প্রেসি করব। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তারা বাংলায় করবো স্যার এটা, তাই তো? এটা বাংলাতেই করতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গণপরিবহন মানে কি বলতো? ট্রান্সপোর্ট, পাবলিক ট্রান্সপোর্ট, মানে বাস, ট্রাম, ট্রেন, এগুলো। স্যার হয়ে গেছে। আচ্ছা, 1 মিনিট, আমি তোমার উত্তর শোনার আগে তোমার থেকে একটা জিনিস জানতে চাই। এই প্রেসিতে অথর কি বলতে, মানে মূলত কাকে রেসপন্সিবল করেছে? মানে স্যার এটা বুঝলাম না, মানে কি, মানে কনটেক্সটে বলছেন এটা? সাধারণ কাকে মানুষ, রেস্ট্রিক্ট? সাধারণ পাবলিকের সাধারণ মানুষকে। রেসপন্সিবিলিটি নেই। হ্যাঁ, মানে আমি এটাই জানতে চাইছিলাম যে এই প্যাসেজটা পড়ে অথর রেসপন্সিবল, হ্যাঁ, কাকে মনে করেছেন এই যে যে আচ্ছা, মানে জলবায়ু কার, মানে পরিবর্তন হচ্ছে
এটার জন্য হ্যাঁ তো মেইনলি হ্যাঁ স্যার রেসপন্সিবল ঠিকই, কারা? সাধারণ মানুষ কি ওটা হবে? ভেরি গুড। এই জিনিসটুকুন বুঝলেই প্রেসিটা লেখা সম্ভব হবে। বুঝেছো তো? স্যার বলছিলাম এর জন্য লাস্ট লাইনটা দেখা ভালো। হ্যাঁ, লাস্ট লাইনটা হুবহু কপি করা নয়, বাট নিজের ভাবনাটাকে লেখা। আচ্ছা, এবার প্রেসি শুনবো। হ্যাঁ, সবাই হুমড়ে পড়বে না। হ্যান্ড রেজ যাদের যাদের মধ্যে আছে তাদের মধ্যে থেকে আমি জিজ্ঞেস করব। ওকে? এই হ্যান্ড রেজ গুলো তুলে নিচ্ছিস কেন তোরা? স্যার করতেই পারিনি এখনো। ওকে, ওকে। হ্যাঁ, সেটাই, সময় তো দেওয়া উচিত। চলো, যেহেতু আমাদের ক্লাসেই প্র্যাকটিস হবে, হ্যাঁ, ক্লাসের প্র্যাকটিসটাই গুরুত্ব আসে, সেই জন্য আমি তোমাদেরকে এই প্রেসিটা করার জন্য 5 মিনিট সময় দিলাম। 10:03 বাজে, 10:08 আমি সকলের থেকে শুনবো। দাদা হ্যাঁ, বলছি, বলো। গুগল কি সব সময় মানে ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশনের সময় বাংলাদেশি ডিকশনারি ব্যবহার করে? মনে তো তাই হয়। কারণ সব জায়গায় দেখেছি ওয়াটার থেকে ট্রান্সলেশন করলে পানি দেয়। ভাই জীবনে পানি কথাটা পড়িনি আমরা। ওটা করে তার কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে গুগল মানে অ্যাজ অ্যান অরিজিন বাংলা ভাষা ওরা বাংলাদেশটাকেই মানে ধরছে, সেই জন্য ওইভাবে এসছে বিষয়টা। হুম।
স্যার হয়ে গেছে। হ্যাঁ ঠিক, দাঁড়াও আমি একটু জল খেয়ে নিই। হ্যাঁ আচ্ছা, প্রেসিজ রাইটিং এর মধ্যে এক্সাম্পল ব্যবহার করার কি কোনো রীতি আছে? না। না কেন? স্যার। তাহলে আমরা উত্তর শোনার আগে আমি এখান থেকে কতগুলো বিষয় তোমাদের থেকে জেনে নিই। তাহলে এইখানে আমরা কি কি বাদ দিতে পারি এই জায়গা থেকে প্রেসির মধ্যে? যেমন বৃষ্টিপাতের ধরন, পানির সাশ্রয়, প্লাস্টিক হ্যাঁ কম ব্যবহার, এগুলো। ঠিক, ঘূর্ণিঝড় তীব্র করছে, কৃষিচক্রে ব্যাঘাত ঘটাচ্ছে, এই জিনিসগুলো কি আমাদের প্রেসির মধ্যে দরকার আছে? না স্যার। না। নেই। তাহলে সবার আগে এটুকুন কি আমরা বুঝতে পারছি, যারা ক্লাসে আছি প্রত্যেকে এই জিনিসগুলোকে রিলেট করবে কিন্তু। হ্যাঁ, অনেকেই ক্লাসে নেই। হ্যাঁ, সো চাকরি সবাই পাবেও না। তো এই জিনিসটাকে একটু মাথায় রেখো। আমি আবারও তোমাদের বলছি, মোটিভেশন। গতবার 56 প্রিলিমিনারিতে পেয়ে মেইনসে কিন্তু 70-র ওপরে স্কোর করে 80 স্কোর করেছিল। সো এটা কিন্তু পসিবল ইন পিএসসি। স্যার যার কথা বলছেন তার কি সাবজেক্ট ইংলিশ ছিল? সাবজেক্ট ইংলিশ বলতে মানে গ্র্যাজুয়েশনে কি ইংলিশ অনার্স ছিল তার? না ইংলিশের নয়, পল সায়েন্স খুব সম্ভব। আচ্ছা। মানে সে হয়তো ইংরেজিতে ভালো ছিল। ঠিক আছে, ইংলিশে ভালো ছিল বলতে কি, দেখো লেখা প্র্যাকটিসটা করতে হবে। এই যে তোমাদের হ্যাঁ নোট স্যার, দিয়েছি প্র্যাকটিস করেছি। হ্যাঁ, লেখা প্র্যাকটিস করতে বলছি। দেখে দেখে লেখো, মুখস্থ করে লেখো, না দেখে লেখো, যা খুশি করো, লেখাটা প্র্যাকটিস করো হাতে। দেখবা কারো আমি মার্ক করে দিয়েছি তোমাদের খাতার মধ্যে, লিখতে লিখতে মানে এই কারো লেখা উপরের দিক উঠে যাচ্ছে, কারো লেখা নিচের দিকে নেমে যাচ্ছে। হ্যাঁ, এইগুলো করা যাবে না কিন্তু। খাতাটা যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, এটাই কিন্তু আমাদের অভ্যাস করতে হবে দৈনিক। সময় ধরে বাড়িতে, এই মাইক অফ করো, কথা বলা শেষ হলেই মাইক অফ করে দেবে। কারো মাইক অন আছে? তো এটাই সবসময় অভ্যাস করবে, ঘড়ি ধরে লেখার চেষ্টা করো। একটা রিপোর্ট লেখার জন্য বাড়িতে প্র্যাকটিস যখন করবে 6 থেকে 7 মিনিটের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবে। ঠিক আছে? আর শুরুতে 10 মিনিট 12 মিনিট নাও, কিন্তু পরে এটাকে কমানোর চেষ্টা করো। আচ্ছা, এখানে আসে এবার। দেখো, একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হয়ে উঠেছে জলবায়ু পরিবর্তন। বাড়তে থাকা তাপমাত্রা ইতিমধ্যে বৃষ্টিপাতের ধরন বদলে দিচ্ছে, ঘূর্ণিঝড় তীব্র করছে এবং কৃষিচক্রে ব্যাঘাত ঘটাচ্ছে। এই সমস্ত কিছুই ভারতের মতো উন্নয়নশীল দেশগুলোকে একদিকে অর্থনৈতিক উন্নয়ন বজায় রাখতে হয়, অন্যদিকে কার্বন নিঃসরণ কমাতেও হয়। দ্রুত নগরায়ন, যানবাহনের দূষণ এবং নির্বিচারে বন ধ্বংস পরিবেশের ক্ষতি বাড়াচ্ছে। যদিও সরকার নবায়নযোগ্য শক্তি ও টেকসই প্রয়াসে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, সাধারণ মানুষের অংশগ্রহণ এখনো অপর্যাপ্ত। পানির সাশ্রয়, প্লাস্টিক কম ব্যবহার বা গণপরিবহন ব্যবহারের মতো সহজ কাজও অনেকে উপেক্ষা করেন। মানুষ নিজেদের দায়িত্ব না বুঝলে শুধু নীতিমালা দিয়ে দীর্ঘমেয়াদী পরিবর্তন আনা সম্ভব নয়। তাই জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে সরকার, শিল্প এবং নাগরিক
সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সবার আগে আমি জানতে চাই এর শিরোনামটা কি হবে? বলবো জলবায়ুর প্রভাব, স্যার বলবো জলবায়ুর পরিবর্তন ও তার পরিবর্তনের প্রভাব, প্রতিকার। পরিবর্তন। স্যার জলবায়ু পরিবর্তনে সমাজের ভূমিকা। জলবায়ু পরিবর্তন ও জনসাধারণের ভূমিকা। হ্যাঁ, জলবায়ু পরিবর্তন জল- ও ও তার জনসাধারণ। ও তার প্রতিকার। স্যার এটা পরিবেশ দূষণ দেওয়া যায় না? পরিবেশ দূষণে মানুষের প্রভাব। এখানে পরিবেশ থেকে জলবায়ুটাকে হাইলাইট করা হয়েছে বেশি, কারণ পরিবেশ দূষণ হচ্ছে জলবায়ু পরিবর্তনের একটা কারণের মধ্যে একটি। তারপর বলো। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে মিলিত প্রতিরোধ। আচ্ছা, স্যার বলবো জলবায়ু পরিবর্তন ও তার প্রতিকার। স্যার আমি বলবো বলো। জলবায়ু পরিবর্তন ও স্থিতিশীল উন্নয়ন। জলবায়ু পরিবর্তন ও স্থিতিশীল উন্নয়ন। আচ্ছা, বলবো হ্যাঁ বলো। জলবায়ু পরিবর্তনে মানুষের সচেতনতা বৃদ্ধি। আচ্ছা, স্যার বলবো জলবায়ু পরিবর্তনে সমাজের ভূমিকা। বলবো পরিবর্তনের জলবায়ু পরিবর্তন একবিংশ শতাব্দীর যৌথ চ্যালেঞ্জ। যৌথ চ্যালেঞ্জ। আচ্ছা, টাইটেল কি করে ঠিক করতে হয় এটা বলি। সবসময় মাথায় রাখবা যে একটা প্যাসেজ শেষ হচ্ছে কি বক্তব্য দিয়ে। হ্যাঁ, মানে অথর কি বক্তব্য দিয়ে শেষ করছেন। এখানে শেষ করছেন যে সবার দায়িত্ব গ্রহণ করতে হবে, তাই তো? স্যার আমি বলবো দায়িত্ব কথাটা আমাদের টাইটেলের মধ্যে থাকা দরকার, এটুকুন বুঝলাম। ঠিক আছে, এবার কি বিষয় হচ্ছে, শুরুটা কি নিয়ে হয়েছে? জলবায়ু। জলবায়ুকে কি করতে হবে? রক্ষা করতে হবে। তাহলে জলবায়ু পেলাম, রক্ষা পেলাম, আর দায়িত্ব পেলাম। এই তিনটি শব্দ থাকবে এমন একটা শিরোনাম বলো আমাকে। জলবায়ু থাকবে, রক্ষা থাকবে, আর দায়িত্ব থাকবে। স্যার জলবায়ু রক্ষায় সমাজের দায়িত্ব। ব্যাস, সিম্পল একটা সুন্দর টাইটেল হয়ে গেল, জলবায়ু রক্ষায় সমাজের দায়িত্ব। এবার এটাকে যদি আমরা আরো ভালো করে ভাবি, ঠিক আছে? জলবায়ু রক্ষা জনগণের দায়িত্ব। হ্যাঁ, শোনো একবার, শোনো। ভাই আমার বললো জলবায়ু রক্ষায় সমাজের দায়িত্ব। আচ্ছা, এখানে দায়িত্ব তুমি শুধু সমাজ, সমাজ বলতে কিন্তু সবই এসে যায় সমাজের মধ্যে, একটা সোসাইটি। মানব সমাজ। তো সেই হ্যাঁ স্যার, সোসাইটির সরকার মধ্যে ফরকার সমস্ত কিছু। সরকার সমস্ত কিছু। তো এইটাকে একবার যদি আমরা এমন বলতে পারি যে সমাজ না বলে সম্মিলিত বা মিলিত প্রয়াস, এরকম কিছু ভাবা যায়? হ্যাঁ স্যার, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সম্মিলিত উদ্যোগের প্রয়োজন। আরেকবার, এই যে অনেকখানি টাইটেল জলবায়ু হয়ে গেল, এখন পরিবর্তনের শোনো, বিরুদ্ধে সম্মিলিত টাইটেলটা অনেক উদ্যোগের বড় হয়ে প্রয়োজন। গেল, টাইটেলটা অনেক বড় হয়ে গেল, ছোট করো। আচ্ছা, বড় হয়ে গেল, ঠিক আছে স্যার। দাদা জলবায়ু পরিবর্তনের সম্মিলিত প্রয়াস। হ্যাঁ একদম, বাহ। জলবায়ু পরিবর্তনে দাদা জলবায়ু দাঁড়াও 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 দাঁড়াও, জলবায়ু রক্ষায়, জলবায়ু হ্যাঁ রক্ষায়, সরি সাবাস, সরি, জলবায়ু রক্ষায় সম্মিলিত প্রয়াস। ব্যাস, এটাও ভালো। জলবায়ু জলবায়ু রক্ষায় রক্ষার্থে সামাজিক সম্মিলিত প্রয়াস, রক্ষায়, রক্ষার্থে। হ্যাঁ, জলবায়ু রক্ষার্থে সম্মিলিত প্রয়াস, এরকম সামাজিক প্রয়াস। সামাজিক। সামাজিক প্রয়াস। আমি একটু আগে সামাজিকটা কেন বলবো না সেটাই বললাম, আমরা আলোচনা করলাম। তাহলে স্যার ঐকান্তিক প্রয়াস। হ্যাঁ, ঐকান্তিক। দেখো এইটার বিরুদ্ধে, এইটাই জলবায়ু রক্ষার্থে সম্মিলিত উদ্যোগ। হ্যাঁ, জলবায়ু রক্ষার্থে সম্মিলিত উদ্যোগ, হ্যাঁ এইটাই ঠিক আছে। তাহলে এরমই টাইটেল রাখো যে জলবায়ু সুরক্ষা। জলবায়ুর সংকট না, এখানে জলবায়ু সংকটের সাথে সাথে কিছু রেমেডিজের কথাও বলা আছে। ওই যে শুরুতেই বললাম যে জলবায়ু রক্ষা আর দায়িত্ব, এই তিনটে কথা আমাদের টাইটেলে থাকতে হবে। জলবায়ু রক্ষা আর দায়িত্ব, এই তিনটে কথা আমাদের টাইটেলের মধ্যে থাকতে হবে। তাহলে জলবায়ু সুরক্ষায় সম্মিলিত দায়িত্ব, এরকম একটা টাইটেল করো। দাদা প্রয়াস লিখলে ব্যাপারটা বেশি ভালো হয় না? প্রয়াস লেখো, জলবায়ু সুরক্ষায় সম্মিলিত প্রয়াস,
ঠিক? খুব ভালো, আমরা দায়িত্বটাকেও চেঞ্জ করে দিলাম, প্রয়াস করে দিলাম, ভালো। 4টে শব্দে একটা টাইটেল হয়ে গেল। দাদা বলছি তোমরা সম্মিলিত দেখবে একবার এখন, শোনো বানানটা একটু, বলবে? সম্মিলিত হচ্ছে দন্তস্ব ময় রস্যি লয় রস্যি ত। তোমরা দেখবে অনেকে যে খাতা যাদের দেওয়া হয়েছে, দেখবে প্রেসিতে 5, 6, 7 এরকম নাম্বার দেওয়া হয়েছে। ঠিক, তাহলে লেখা কিন্তু ভেতরে তোমাদের মোটামুটি ঠিকঠাক আছে, তা সত্ত্বেও নম্বর কমে এসছে কেন? কারণ টাইটেলের উপরে 5 মার্ক থাকে। তো টাইটেলটা যদি ভালো হয়, ক্যাচি হয়, ছোট হয়, তাহলে কিন্তু মার্ক পাওয়ার কিন্তু সম্ভাবনাটা বেড়ে যাবে। বুঝতে পারছো তো? আচ্ছা, দেখো একটা কথা তোমাদেরকে বলি, তোমরা তো অনেকেই রাগ করছো খাতা দিচ্ছি না বলে। আমি তো বুঝতে পারছি তোমাদের দেওয়ার দরকার, এক্ষেত্রে মানে আমি একটু ব্যস্ত। তার মধ্যে কি, একটা খাতা দেখতে আমার কম করে 7 থেকে 8 মিনিট সময় লাগছে। 7 থেকে 8 মিনিট। এবার হিসাব করো যে কতগুলো খাতা রয়েছে। সো তোমরা করতে থাকো তোমাদের কাজ, আমি আমার কাজটুকুন করে দিচ্ছি। হ্যাঁ, এটুকুন অন্তত আমার দিকে একটু তোমাদের সুনজর দাও, এটাই বলতে চাই। চলো, জলবায়ু রক্ষায় সম্মিলিত প্রয়াস, এরকম একটা টাইটেল হলো, তাই না? ভালো টাইটেল হয়েছে। এবার আমি যাকে বলবো সে শুধু বলবে। আচ্ছা, কাকে বলতে বলি? হাত তোলা রয়েছে। বালক হাঁসদা। বালক হাঁসদা, ক্লাসে আছো? ইয়েস স্যার, আছি। তুমি করেছো? হ্যাঁ স্যার, করেছি। দেখি, বলো, পড়ো, তুমি কি লিখেছো পড়ো। আচ্ছা, ওই সবার আগে বিশ্ব 1 মিনিট দাঁড়াও, এখানে ওয়ার্ড কাউন্ট কত আছে? 100-র মতন আছে, তাই না? 120-র মতো হয়ে যাবে স্যার, 120? মানে ওর কাছাকাছি হবে, হ্যাঁ, কারণ মানে 100, 110 এরকম বা 120 এরকম আছে। তার মানে আমাদের ওই 40টা শব্দে কমপ্লিট করতে হবে, এই তো কথা। স্যার। স্যার বলছি, হ্যাঁ, বলো। বিশ্ব উষ্ণায়ন। দাঁড়াও, বালক হাঁসদার কথাটা শুনবো, তারপর বাকিদের। হ্যাঁ, বলো। বিশ্ব উষ্ণায়নে মানব জীবনে গভীর প্রভাব পড়েছে। উন্নয়নশীল দেশগুলিতে যেমন অর্থনৈতিক উন্নয়ন ঘটছে, তেমনি পরিবেশ ও মানব জীবনের বিরূপ প্রভাব পড়েছে। স্থিতিশীল উন্নয়নের পাশাপাশি প্রশাসনের সহযোগিতা এবং জনগণের সচেতনতা এটা কমাতে পারবে আর কি, বিশ্ব উষ্ণায়নটা। 1 মিনিট, কেউ একজন এখানে ওয়ার্ড কাউন্ট এক্সাক্ট কত আছে বলতে পারবে? স্যার 107টা। 108, 36 হবে টোটাল। আচ্ছা, 110ই ধরলাম আমি, 110ই ধরলাম। 110। সো 110 কে 1/3 করো। 37। 37। আচ্ছা, চলো 37, ওই 37, 40 এরকম একটা শব্দ আমার লাগবে। আচ্ছা, বেশ। এবার তুমি লেখাটা পড়ো, বালক, এবং তোমার ওয়ার্ড কাউন্ট কত সেটা বলো আগে। আমি কিন্তু প্রত্যেকের খাতায় লিখে দিয়েছি প্রেসিতে ওয়ার্ড কাউন্ট মেনশন করতে হবে, তা নাহলে কিন্তু ওয়ার্ড কাউন্টটা যদি পাশে লিখে না দাও তাহলে কিন্তু মার্ক কমে যেতে পারে। এটা স্যার 30 থেকে 35টার মতো হবে। হ্যাঁ, 30 থেকে 35টা হলে ভালো। দেখি এবার নেক্সট আর কার লেখা পড়বো, কার শুনবো। স্যার একটা কথা বলবো? বলো। স্যার ইন কেস যদি পরীক্ষার খাতায় মানে যদি বেশিও হয়ে যায় 2, 4, 5টা, সেক্ষেত্রে কি আমি ওই মানে এক্সাক্ট ওয়ার্ড কাউন্টটা না লিখে একটু যদি কমিয়ে লিখে দিই, মানে সেটা কি ওরা কাউন্ট করে দেখে? মানে এরকম কি যেটা করা যায়? তোমার হবে এক্সাক্ট সেটাই লিখে দিও। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, কারণ কি তুমি এটা এক্সামিনার অন্যভাবেও নিয়ে নিতে পারেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যে এত বড় দেখা যাচ্ছে অথচ লিখছে 30টা, কেমন হলো ব্যাপারটা? সো তখন প্রবলেম হয়ে যেতে পারে। হ্যাঁ, তোমার যেটা আছে সেটা লিখে দিবে। আচ্ছা, প্রীতি পাল, বলো তো দেখি কি লিখেছো প্রীতি। হ্যাঁ স্যার, জলবায়ুর পরিবর্তন পরিবেশের উপর ভয়াবহ ছাপ ফেলছে। নগরায়ন, বৃক্ষছেদন, দূষণ, প্রচলিত শক্তির অত্যাধিক ব্যবহার পরিবেশের ক্ষতি বাড়াচ্ছে। দাঁড়াও, এই 1 মিনিট দাঁড়াও।
তুমি প্রথমেই শুরু করছো যে জলবায়ু পরিবর্তন বিশ্বকে হুমকির মুখে ফেলেছে, স্যার ভয়াবহ ছাপ ফেলেছে। ভয়াবহ ছাপ ফেলেছে। তাহলে আমার আর এই এক্সাম্পলস গুলোর দরকার আছে? আচ্ছা স্যার, ঠিক আছে। একটু আগে আমরা বললাম যে এক্সাম্পলস গুলো হুম। লিখবো না, গেল। তারপর বলো। এই সমস্যার মোকাবিলা করতে সাধারণ মানুষকে সচেতন হতে হবে। পরিবেশের শুশ্রূষা করাকে নিজের দায়িত্ব মনে করে সরকার, শিল্প ও নাগরিক সকলকে একত্র হয়ে কাজ করতে হবে। খুব ভালো, কিন্তু এই যে অথার যিনি এটা লিখেছেন তার একটা আক্ষেপ ছিল, সেই আক্ষেপটাই মিসিং হলো যে স্যার ওয়ার্ড সরকারের। কাউন্টটা বেড়ে যাচ্ছিল বলে আর কি। হ্যাঁ দেখো এখানে লিখেছে না, যদিও সরকার নবায়নযোগ্য শক্তি ও টেকসই প্রয়াসে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, মানে তবুও সাধারণ মানুষের অংশগ্রহণ এখনো অপর্যাপ্ত। এই জায়গাটাই কি স্ট্রাইকিং পয়েন্ট নয়? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক। চলো ঠিকঠাক আছে। তারপরে তারপরে বলো নেক্সট কাকে বলবে দেখি। রিয়ানন্দী স্যার বলো। বলবো? দাঁড়াও দাঁড়াও, রিয়ানন্দী। রিয়ানন্দী হ্যান্ড রেজ করেছো, বলো কি লিখেছো। ও মনে হয় শুনতে পাচ্ছে না। স্যার বলবো? বলো বলো, কে বললে যেন বলবো রিয়ানন্দীর আগে? স্যার আমি বলবো। বলো। স্যার, জলবায়ু পরিবর্তন বর্তমান যুগের সবথেকে বড় সমস্যা, যা কৃষি ও অর্থনীতিকে প্রভাবিত করেছে, যার বিরুদ্ধে সরকার পদক্ষেপ নিলেও সাধারণ মানুষের অংশগ্রহণের অভাবই মূল সমস্যা। এই ভয়াবহ সংকট মোকাবিলায় সরকার, শিল্প এবং প্রত্যেক নাগরিকের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। সাবাস, সুন্দর লিখেছো। স্যার সুন্দর আমার লিখেছো। কথা কি শুনছে? হ্যালো হ্যাঁ হ্যাঁ, তোমার কথা শোনা যাচ্ছে। স্যার, আমার কথা শোনা যাচ্ছিল না, আমি বলতে চাই। হ্যাঁ দাঁড়াও এক মিনিট। এই যে ভাইটি লিখেছে না, সুন্দর লিখেছে। তোমার ওয়ার্ড কাউন্ট কত হয়েছে? স্যার 35-এর মতো। বাহ বাহ, দারুণ হয়েছে, দারুণ লিখেছো। মানে এই প্যাসেজের মধ্যে যে জায়গাটা টাচ করার দরকার ছিল তুমি প্রত্যেকটা অ্যাসপেক্টকে টাচ করেছো, খুব ভালো। চলো তারপরে। স্যার বলবো? আমি বলবো? রিয়া বল, দাঁড়াও দাঁড়াও, ওই রিয়ানন্দী বলো। একবিংশ শতকের মুখে দাঁড়িয়ে জলবায়ুর পরিবর্তন সমাজ তথা মানব জীবনের কাছে অন্যতম প্রতিকূলতা, যা ক্রমশ জীবনযাপনের পরিবর্তনের ফলস্বরূপ। শুধুমাত্র সরকার প্রদত্ত কিছু নিয়ম দ্বারা এই বিপর্যয় মোকাবেলা কখনোই সম্ভব নয়। সকলের সম্মিলিত প্রচেষ্টাই একান্ত আবশ্যক। হুম, খুব ভালো হয়েছে। তারপরে বলছিলে কে বলবে বলবো? বলো। বলো। স্যার বলবো? স্যার বলবো? হ্যাঁ স্যার বলবো? স্যার আমি বলবো? দাঁড়াও দাঁড়াও এক মিনিট। স্যার বলুন, কে স্যার বলবে? দীনেশ চন্দ্র রিয়ানন্দী দাস পর আমি। বলো। দীনেশ চন্দ্র দাস বলো। হ্যাঁ স্যার বলছি। স্যার করেছি। জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের এক গভীর সমস্যা, যা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সৃষ্টি হয়েছে। শিল্পায়ন ও এক মিনিট, বনাঞ্চল দ্বিতীয় ধ্বংস। লাইনটা কি হলো? দ্বিতীয় লাইনটা। জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের এক গভীর সমস্যা, যা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সৃষ্টি হয়েছে। আচ্ছা, শিল্পায়ন ও বনাঞ্চল ধ্বংস বানান এর কি প্রধান লিখেছো? কারণ। হ্যাঁ ওই ওই বৈশ্বিক কারণে সৃষ্টি হয়েছে না কি বললে, ওটার বানান কি লিখেছো? স্যার বয় জফলা। স্যার বয় জফলা বলছি। ওই কারোটা। হ্যাঁ ওই কার। হ্যাঁ, তারপরে বৈশ্বিক তালিপস্বয়ে হস্যি জফলা ক। জফলা। হ্যাঁ বৈশ্বিক বানান কি জফলা আছে? এরকম আছে নাকি? তালবস্যই ব হবে। হ্যাঁ, তালবস্যয় ব হবে, জফলা দিচ্ছ কেন? তুমি স্যার যখনই আমি ওটা বৈশ্বিক বলেছো তখনই আমি কিন্তু স্ট্রাইক করেছি যে এখানে বানান ভুল হওয়ার সম্ভাবনা আছে। এক মিনিট শুনে রাখো, প্রত্যেকের লেখার মধ্যে আমি এটা ফলো করেছি। যে বানান আমি জানি না সেইটাকে অ্যাভয়েড করব, অন্য কোনো শব্দ ইউজ করব, ঠিক আছে? তারপরে বলো। হ্যাঁ স্যার, ওটা বললাম। এরপরে শিল্পায়ন ও বনাঞ্চল ধ্বংস এর প্রধান কারণ। এই যে এইটাকে তো এই এক্সাম্পল গুলো তো দরকার নেই তো, তাহলে স্যার বুঝতে পারছো? ওই জায়গাটা তাহলে স্যার কি অ্যাড করা যেতে পারে ওই জায়গাটা? না কিচ্ছু অ্যাড করব না। জলবায়ু তাহলে পরিবর্তন এই সমস্ত কারণ ঘটাচ্ছে, ওগুলো ওর হ্যাঁ মধ্যে কমন আছে। তারপরে চলো। আচ্ছা, তাহলে স্যার আমি তো এরপরে এক্সাম্পলটাও স্যার দিয়ে দিয়েছিলাম, মানে অনেকটা না, ওই বেশি যে আর কি। এক্সাম্পল দেব না দেব না দেব না, ওকে? আচ্ছা স্যার ঠিক আছে। চলো তারপর আছে কে?
স্যার বলবো? স্যার আমি বলবো বলবো? দাঁড়াও, বুঝতে পারছি না। স্যার দাঁড়াও, হ্যান্ড রেস মোড থেকে বলি পাচ্ছি। অক্ষয় কুমার সামন্ত বলো। অক্ষয় কুমার সামন্ত বলো। যার বলা হয়ে গেছে সে হাতটা ডাউন করে দাও তো। অক্ষয় কুমার সামন্ত নেই। স্যার আমি বলবো? তুমি কে? হ্যান্ডের মধ্যে থাকে স্যার, দেখুন তারই ভালো হবে। স্যার সুমিত স্যার। সুমিত বলো, বলো। স্যার আমি লিখেছি জলবায়ুর পরিবর্তনের দরুন প্রাকৃতিক ভারসাম্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কি ভারসাম্য? উন্নয়ন কি ভারসাম্য? প্রাকৃতিক প্রাকৃতিক। হ্যাঁ হ্যাঁ। ভারসাম্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উন্নয়নশীল দেশগুলি অর্থনৈতিক উন্নয়নের ধারা বজায় রাখার পাশাপাশি পরিবেশের রক্ষার্থে একাধিক পদক্ষেপ গ্রহণ করলেও তা অপর্যাপ্ত। এক্ষেত্রে সমাজের সকল স্তরের মানুষের ঐকান্তিক প্রচেষ্টা একান্তভাবে কাম্য। ঠিক ঠিক। আমরা আরো একটা জায়গা বোধহয় ছেড়ে যাচ্ছি আমাদের লেখার মধ্যে। এই যে ভারতের মতো উন্নয়নশীল দেশগুলো এই সমস্যা বেশি করে ফেস করছে, এটাও কিন্তু এই প্যাসেজের মধ্যে আছে। ওটা স্যার কভার করেছি, বলবো স্যার একটু? বলো বলো। হ্যাঁ স্যার বলো স্যার, প্রথম থেকে বলছি। হ্যাঁ, প্রথম থেকেই বলো। একাবিংশ শতাব্দীর বড় সমস্যা জলবায়ু পরিবর্তন। দাঁড়াও, একাবিংশ না একবিংশ? একবিংশ। হ্যাঁ বেশ, তারপরে? গ্লোবাল ওয়ার্মিং এর কুপ্রভাব হিসাবে পরিবেশের তাপমাত্রা। গ্লোবাল ওয়ার্মিং কি তুমি বাংলায় বলো? বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়ন, হ্যাঁ, বিশ্ব উষ্ণায়নের কুপ্রভাব হিসাবে পরিবেশের তাপমাত্রা ও কার্বন নিঃসরণ বৃদ্ধি পেয়ে পরিবেশ দূষিত হচ্ছে। তারপর? ভারতের মতো উন্নয়নশীল দেশে আপাতভাবে অর্থনৈতিক উন্নয়ন ঘটলেও তা সুস্থায়ী নয়। তারপর? সুস্থায়ী উন্নয়ন ঘটাতে সরকারের পাশাপাশি মানুষকে। এক মিনিট দাঁড়াও। সুস্থায়ী বলে কি কোনো বাংলা শব্দ আছে? বাকিরা একটু বলো তো দেখি। সুস্থায়ী বলতে স্যার সাস্টেনেবল ডেভেলপমেন্ট আর কি। হ্যাঁ টেকসই। হ্যাঁ, মানে ও যে একটা শব্দ বলো না, সুস্থায়ী। এই সুস্থায়ী বলে কি বাংলায় কোনো শব্দ আছে? না স্যার, দীর্ঘস্থায়ী হবে। শুনিনি কোনোদিন। একদম একদম, এইটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। সুচন্দন, হ্যাঁ বলুন স্যার। এই জিনিসটাকে একটু মাথায় রাখতে হবে এই কারণে যে এই খাতা যারা দেখবেন, হ্যাঁ, এনারা কিন্তু ভয়ঙ্কর ভাবে কোয়ালিফাইড। আমি কিন্তু বারবার তোমাদেরকে বলছি। আচ্ছা, তো সেই কারণে শব্দ ব্যবহার করলে। স্যার এই শব্দটা স্যার আমি লাইফ সায়েন্সে কোথাও দেখেছি। লাইফ সায়েন্সের কোনো বই যেখানে লেখা আছে, ইংলিশে লেখা আছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ওটার বাংলা স্থিতিশীল উন্নয়ন। হ্যাঁ, স্থিতিশীল উন্নয়ন, সুন্দর বলেছো বাংলাটা, ওটাই। হ্যাঁ স্যার, আমি তাহলে স্থিতিশীল হিসাবে করতে যাচ্ছি। হ্যাঁ, কন্টিনিউ করো। বলছি স্যার, ভারতের মতো উন্নয়নশীল দেশে আপাতভাবে অর্থনৈতিক উন্নয়ন ঘটলেও তা স্থিতিশীল নয়। হ্যাঁ, স্থিতিশীল নয়। হ্যাঁ হ্যাঁ, এই স্থিতিশীল উন্নয়ন ঘটাতে সরকারের পাশাপাশি মানুষজনকে ও শিল্পকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে। আচ্ছা আচ্ছা। তারপরে বলবো? এই এক মিনিট দাঁড়াও, তোমার এই লেখাটার মধ্যে দাঁড়াও। হ্যাঁ স্যার বলুন। সাস্টেনেবল ডেভেলপমেন্টকে সাস্টেইন করার জন্য তুমি আর্জ করলে, কিন্তু এখানে কি সেটা ছিল? স্যার এখানে তো বলা ছিল তো যে মানে কি বলবো, ও মানুষের অংশগ্রহণ অপর্যাপ্ত, সব তো বলা ছিল। তারপরে হচ্ছে মানে কি বলবো, স্থায়ী নয়, এরকম একটা বলা ছিল তো। হ্যাঁ, ফরওয়ার্ড মানে এই মানুষের মানে অংশগ্রহণ, এটা কিসের জন্য? সাস্টেনেবল ডেভেলপমেন্ট আর জলবায়ু পরিবর্তন? না স্যার, আমার বক্তব্য হচ্ছে উন্নয়নশীল দেশগুলো যেভাবে উন্নয়ন ঘটাচ্ছে, ভারতের মতো উন্নয়ন ঘটছে, কিন্তু সেমন ভাবে হচ্ছে মানে কি বলুন তো, তাতে রিসার্চ গুলো মানে ক্ষতি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। আমি সেটা বলতে চাচ্ছি, কিন্তু এভাবে যদি রিসার্চ কমিয়ে ক্ষতি হয়, সেটা পরিবেশের একটা ক্ষতিকর দিক হচ্ছে এবং পরিবেশ দূষণেরই কারণ হচ্ছে এগুলো স্যার। আমি সেভাবে বলতে চাচ্ছি। মানে ধরুন, আমি স্যার বক্তব্য এই জায়গাটায় স্যার, ওই জন্য। ঠিক আছে, তারপর আর কে বলবে বলো? দাদা বলবো? স্যার বলবো? স্যার বলছি আমি। স্যার বলবো?
কমেছে। সুশোভন ঘোষ বলো। উন্নয়নশীল দেশগুলিকে নগরায়ন, শিল্পায়ন প্রভৃতির কুপ্রভাব গভীর আশঙ্কার মুখে ঠেলে দিয়েছে। এই আসন্ন বিপদ থেকে রক্ষা পেতে সকলকে নবায়নযোগ্য শক্তি ব্যবহারে উদ্যোগী হতে হবে। তার জন্য সরকারের পাশাপাশি সবথেকে বেশি কাম্য সাধারণ মানুষের নাগরিক সচেতনতা ও সহযোগিতা। সরকার ও শিল্পের পাশাপাশি কথাটা অ্যাড করো। ঠিক আছে দাদা। বেশ সুন্দর হয়েছে লেখা। তারপরে স্যার বলবো স্যার? দাঁড়াও, মেয়েদের মধ্যে যেন কে বলছিলে? স্যার বলবো? বলো। জলবায়ু পরিবর্তন একটি বড় চ্যালেঞ্জ যা মানব জীবনে নানান দুর্যোগ বয়ে আনছে। উন্নয়নশীল দেশগুলি কার্বন নিঃসরণ কমাতে অনেক পরিবেশ বান্ধব প্রকল্প গ্রহণ করেছে, তবে নাগরিকদের আরো সচেতন হতে হবে, কারণ জলবায়ু রক্ষায় সমাজের সকলেরই মিলিত প্রয়াস দরকার। টাইটেলটা কি তোমার? মানে প্রেসিড টাইটেলটা কি? আমি নিজে যে টাইটেলটা আগে দিয়েছিলাম সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে মিলিত প্রয়াস। ঠিক আছে স্যার আমি এবার বলবো? বলবো? বলো। থেকে আমি বলবো? বলো বলো। হ্যাঁ স্যার, একবিংশ শতাব্দীর এক ভয়ানক সমস্যা হলো জলবায়ু পরিবর্তন। মানুষের চাহিদা পূরণে প্রকৃতি আর জলবায়ু পরিবর্তনের মতো বিপদের সম্মুখীন। তাই এই বিষয়ে সমাজকে এগিয়ে আসতে হবে বিভিন্ন প্রকৃতি বাঁচানোর উপায় ব্যবহারের মাধ্যমে। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে সমাজের সকল স্তরের মানুষকে একসাথে কাজ করতে হবে। আচ্ছা, ঠিক। দাদা আমি বলবো? 41টা ওয়ার্ড আছে স্যার। বলো। অনিয়মিত জলবায়ুর পরিবর্তন জনসমাজের ওপর ক্ষতিকর প্রভাব ফেলছে। এর কারণ মূলত দ্রুত নগরায়ন। সরকারের বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি জনসমাজকেও সচেতন হতে হবে যাতে দীর্ঘমেয়াদী পরিবর্তন আনা যায়। ওয়ার্ড কাউন্ট। সে আবার কি? হ্যাঁ, ওয়ার্ড কাউন্ট কত? স্যার বলবো? 37। 37 বলো। হ্যাঁ স্যার বলছিলাম আমি যেটা দিয়েছিলাম ওই জলবায়ুর পরিবর্তন ও প্রতিকার, মানে শিরোনামটা আর কি, ওটা আপনি চেঞ্জ করতে বললেন, চেঞ্জ করলাম। আচ্ছা, একবিংশ শতাব্দীতে জলবায়ুর পরিবর্তনের কারণে কৃষি ও উন্নয়নের ব্যাঘাত ঘটছে। সরকার স্থিতিশীল উন্নয়নের পদক্ষেপ নিলেও জনসাধারণ বায়ু ও জল দূষণ বাড়িয়ে চলেছে। তাই সরকার সহ মানুষকে দায়িত্ব নিতে হবে এই পরিবর্তনশীল জলবায়ুকে পুনরায় সুস্থ অবস্থায় ফিরিয়ে আনতে। 36টা ওয়ার্ড হয়েছে। আচ্ছা, এবার সবাই লেখো আমি যেটা বলছি। জলবায়ু পরিবর্তন বিশ্বকে হুমকির মুখে ফেলেছে। জলবায়ু পরিবর্তন বিশ্বকে হুমকির মুখে ফেলেছে। কমা দিয়ে লেখো। হুমকি বানানটা কি স্যার হয়? কয়রস্যু ম কয়রস্যি র। হুমকির মুখে ফেলেছে, কমা, বিশেষত ভারতের মতো দেশে। বিশেষত ভারতের মতো দেশে, ফুল স্টপ। সরকারি উদ্যোগ থাকলেও জনগণের অংশগ্রহণ কম। সরকারি উদ্যোগ থাকলেও দাদা জনগণের ভারতের মতো দেশে তারপরে কি বললে? ফুল স্টপ, ফুল স্টপ দাও। সরকারি উদ্যোগ থাকলেও জনগণের অংশগ্রহণ কম, ফুল স্টপ। দূষণ কমানো ও পরিবেশ বান্ধব আচরণের মাধ্যমে দূষণ কমানো ও পরিবেশ বান্ধব আচরণের মাধ্যমে সরকার, কমা, শিল্প
এবং নাগরিক, সরকার, শিল্প এবং নাগরিক সকলের সম্মিলিত চেষ্টাতেই প্রয়াসেই বা চেষ্টাতেই প্রকৃত পরিবর্তন সম্ভব। সকলের সম্মিলিত চেষ্টাতেই বা প্রয়াসেই প্রকৃত পরিবর্তন সম্ভব। ফুল স্টপ। কত ওয়ার্ড হলো গণ তো একটু? 31টা। 31টা। এখানে দেখো তো কোনো জায়গায় কোনো টপিক মিস গেছে কিনা। বাকি তোমরাও ঠিকঠাক লিখেছো। সো আমাকে প্রেসিজ লেখার মানে কিন্তু সামারাইজ করা নয়, এটা মাথায় রাখতে হবে। প্রেসি সামারাইজ নয়, প্রেসি মানে ইনার মিনিংকে 1/3 ওয়েতে পেশ করাটাই হচ্ছে আমাদের কাজ। ওকে, সো চল, অনেকটা লেন্দি ক্লাস হচ্ছে, আজকে কিছু হোমওয়ার্ক আমি দিয়ে যাচ্ছি। এইটা হোমওয়ার্ক থাকবে, স্ক্রিনশট নিয়ে নাও, প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নেবে। হ্যাভ ইউ টেকেন? হ্যাঁ স্যার। নিয়ে নিয়েছি। এটাকে নাও স্ক্রিনশট, এটা প্রেসিজ করতে হবে। এটাকে নাও, নিয়েছো? হ্যাঁ স্যার। স্যার এটা আগেরটা একবার দেখান স্যার। এটা আগেরটা নিয়েছো? হ্যাঁ স্যার। এবার এটা লাস্ট। স্যার ফার্স্ট এডটা একবার দেখাবেন? হ্যাঁ, এটা লাস্ট এডটা নিয়ে নাও একবার। দিস ওয়ান ইজ লাস্ট ওয়ান। স্যার আগেরটা একবার দেখাবেন। দাঁড়াও 1 মিনিট অপেক্ষা করো, আমি বাড়ির কাছে যে কটা দিচ্ছি। এটা হলো 1 নম্বর, স্ক্রিনশট নাও এবার। নিয়েছো? এটা হলো 2 নম্বর, স্ক্রিনশট নাও। নিয়েছো? এটা হলো 3 নম্বর, স্ক্রিনশট নাও। এটা হলো 4 নম্বর। এই 4টে প্রিসিজ রাইটিং, একটা বাংলা, 3টে ইংরেজি। এটাই হোমওয়ার্ক থাকলো আজকের ক্লাসে। দাদা বলছিলাম যে আগের দিন যে রিপোর্টটা লিখিয়েছিলে ওটাতে হচ্ছে দুটো প্যারাগ্রাফ বাকি ছিল আর কি, দুটো প্যারা বাকি ছিল, ওটা হোমওয়ার্ক দেওয়া ছিল, ওটা কি একবার চেক করে দিলে ভালো হতো। চেক নয়, আমি তাহলে লিখে দেবো। কি দেওয়া ছিল আমায় একবার পার্সোনালি পাঠাও তো, তাহলে আমি গ্রুপে দিয়ে দিতে পারবো। ওকে, ঠিক আছে, চলো আজকে এখানেই থাক। ভালো থেকো সবাই।